এই যেখানে মিনিমালিস্ট লোগো আছে কিছু, এগুলো জাস্ট স্যাম্পল লোগো। হ্যাঁ, আপনাদের আজকে লোগো ডিজাইনের উপর একটু বিস্তারিত কথা বলবো, এবং আপনারা এটাও অবাক হবেন শুনে যে একটা লোগোর জন্য কত পে করতে পারে। আপনাদের কাছ থেকে একটু ধারণা নিই, কেউ গুগল সার্চ করবেন না, ঠিক আছে? এখন পর্যন্ত গুগল সার্চ করার কারো দরকার নেই, আপনারা জাস্ট নিজেদের মন থেকে বলেন একটা লোগোর জন্য আপনাদেরকে হাইস্ট কত পেইড করতে পারে, মানে কত পে করতে পারে একটা কোম্পানি। আপনাদের ধারণা কত থাকতে পারে? 500K। 500? $5 থেকে 100 ফাইভ হান্ড্রেড $2,000 $10,000 $10,000 $10,000? 1,000 $2,000 এক দাদা। হাজার $2,000? $5,000। $5,000? আর কেউ? এত বেশি দিবে? এত বেশি দিবে চিন্তা করতেছে? $100। একটা লোগোর জন্য 128 কোটি ডলার পর্যন্ত পে করা হয়েছে একটা লোগোর জন্য। কোন কোম্পানির বুঝতে লোগো পারছে দাদা? না? না। সিমেন্টেক। লোগোটা দেখা নাকি? সিমেন্টেক, আমি দেখাচ্ছি, আপনারা হয়তো বা অবাক হয়ে যাবেন। আমি তো হতবাক। অথচ আপনারা ডিজাইন শিখলে আপনারা এই ডিজাইন তৈরি করতে পারবেন, কিন্তু হয়তো বা থিঙ্কিংটা হচ্ছে বেস্ট, যে আপনি কতক্ষণ পর আপনি থিঙ্ক করতে পারতেছেন, ঠিক আছে? এই যে সিমেন্টেকের এই লোগোটার জন্য পে করা হয়েছে পুরো $128 কোটি। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই যে কোটি এখান থেকে শুরু, এটা হচ্ছে কোটি। এরপর আগে এত সাতটা সিম্পল আছে, লোগো সাতটা দাদা, জিরো থাকলে তো কোটি পড়ে যায়। হ্যাঁ, এত সিম্পল লোগো। এত সিম্পল লোক আপনিও তৈরি করতে পারবেন। আপনার তৈরি করতে কতক্ষণ লাগে? খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না। না দাদা, বেশি সময় না, লাগবে না। অনেক কোথায় ওপেন করলাম। এই সিমেন্টের সর্বনিম্ন কত ডলার সর্বনিম্ন হয় এটা ভাই? গুগলের লোগো ফ্রি তৈরি করা জি। হয়েছে। $5। গুগলের লোগো ফ্রি তৈরি করা হয়েছে। দাদা, হ্যাঁ, একটা লোগো তৈরি করতে পুরো টিমমেট কাজ করে দাদা, আর এখানে তো সামান্য সিম্পল মনে হচ্ছে দাদা। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে সিম্পল, কিন্তু আপনাকে যদি এটা থিঙ্কিং করতে দেওয়া হয়, আপনি থিঙ্কিং করতে তো হ্যাঁ আপনি 3 মাসেও এটা থিঙ্ক করে বের করতে পারবেন না। হ্যাঁ, আদৌ এই লোগোর মধ্যে কি আছে আমি নিজেও জানি হ্যাঁ না। দাদা, সেটাই তো আমি বললাম। আপনাকে বলি যে এই লোগোর মধ্যে আসলে কি আছে সেটা কোম্পানি ব্যাখ্যা করতে পারবেন, আমি পারবো না। কারণ আমার কাছে দেখে মনে হচ্ছে হুম। এর মধ্যে তেমন একটা কিছু আসছে বলে মনে হয় না, কিন্তু এই লোগোটার জন্য পে করা হয়েছে $128 কোটি। আরো কিছু কমন লোগো আছে, আপনারা দেখেন। এই লোগোটার সাথে অনেকে পরিচিত, ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগো, ঠিক আছে? এটা হচ্ছে $21 কোটি, $210 মিলিয়ন আর কি। এই লোগোটা তৈরি করতে আপনাদেরকে অলরেডি যে কাজ আমি শেখাইছি রোটেট টুলের, আপনারা রোটেট টুল দিয়ে এটা ইজিলি আজকে সবাই ড্রয়িং করবেন। এই ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগোটা সবাই ড্রয়িং করে আমাকে দেখাবেন, ঠিক আছে? রোটেট ঠিক টুল আছে দিয়ে দাদা। শুধুমাত্র এটা তৈরি করা যাবে। নিজেকে মিলিয়নিয়ার ভাবতে শিখুন। যে অ্যাক্সেঞ্চারের লোগোতেও তেমন একটা কিছু নাই, জাস্ট কিছু আছে, এখানে নাম লেখা আছে, একটা সাইন দেওয়া আছে, যেটা আমরা কি কাজে ব্যবহার করি, কোনো কিছুকে বড় বুঝাইতে, একটা আরেকটা থেকে বড় বুঝাইতে সাইনটা আমরা ইউজ করি, বা ডিরেকশন বোঝানোর জন্য অনেক সময় ইউজ করা হয়, ঠিক আছে? হাই পারফরমেন্স ডেলিভার্ড, অ্যাক্সেঞ্চার, মানে এটা একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি, তাই না? তাই বোঝাচ্ছে। আমি জানি না অ্যাক্সেঞ্চার কি কোম্পানি, তবে এগুলো হচ্ছে মিনিমালিস্ট লোগো, সবগুলোই মোটামুটি মিনিমালিস্ট। প্রত্যেকটা লোগোর জন্য এই যে 55 মিলিয়ন। অ্যামেজিং নিউজিল্যান্ড, যারা খেলা দেখেন, ক্রিকেট খেলা দেখেন যারা, বিশেষ করে অন্তত বাংলাদেশে খেলা দেখলেও এই লোগোটা দেখে থাকার কথা। নিউজিল্যান্ডের জার্সিতে একসময় স্পন্সর করতো এই অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপ, ANZ, ঠিক আছে? এই লোগোটার সাথে অনেকে পরিচিত হতে পারেন, যারা ক্রিকেট খেলা দেখে থাকেন তারা পরিচিত থাকবেন আর কি। এটা $15 মিলিয়ন। বিবিসির লোগোর সাথে মোটামুটি সবাই আমরা পরিচিত, ফেসবুকে বিবিসি পেজে লাইক দিয়ে রাখি, বা খবর দেখি, ঠিক আছে, চ্যানেলে, বা ডকুমেন্টারি দেখি আমরা। বিবিসি লোগো তৈরি করতেও খরচ হচ্ছে $1.8 মিলিয়ন। মানে আপনারাও চিন্তা করবেন, সিটি ব্যাংক এটার সাথেও সবাই পরিচিত,
সবগুলো লোগো দেখছেন, একটা লোগো কি কঠিন পাইছেন এখন পর্যন্ত? এই পেপসি, আগের লোগোটাই ভালো ছিল পেপসির, আমার কাছে যেটা মনে হয় যে আগের লোগোটা অনেক সুন্দর ছিল, একটা সুন্দর কার্ভ ছিল ওখানে, ঠিক আছে। আর এখন এর লোগোটা মানে পেন টুল, অদক্ষ পেন টুল ধরলে যেমন হয় তেমন দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এই লোগোটাও রিডিজাইন করতে খরচ হচ্ছে এটা, রিব্র্যান্ডিং করতে খরচ হয়েছে এটা। এটা অলিম্পিক, $6,25,000। ঠিক আছে, বেলফাস্ট লোগো ডিজাইন $2,80,000। না, আপনাদের থিঙ্কিং এর চাইতে কত উপরে একটা লোগোর জন্য একটা পে করতে পারে, হ্যাঁ। তবে কখন আপনাকে পে করবে? যখন আপনি নিজেকে ওই পজিশনে নিয়ে যাবেন। ঠিক আছে, আপনি যখন নিজেকে ওই পজিশনে নিয়ে যেতে পারবেন, তখন আপনাকে এই লোগোর জন্য পে করা হবে। যেমন নাইকি লোগোর জন্য পে করা হয়েছে মাত্র $35, এই লোগোটার জন্য পে করা হয়েছে। ঠিক আছে, একটা টিক চিহ্ন, জাস্ট ডু ইট। এটা তো পেন টুলের কাজ, তাই না? এটা হ্যাঁ। এটা পেন টুল দিয়ে করতে পারবেন আপনি সরাসরি, মনে করেন যে না আমি ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে করতে পারবো, তাও করতে পারবেন, অনেকভাবে করতে পারবেন। পেন টুলে করলে ইজি হবে। টুইটারের বার্ড যেটা, সেটা লোগো তৈরি করতে হচ্ছে $15 খরচ। তারপর কোকা কোলার লোগো ফ্রি তৈরি করা হয়েছে, গুগলের লোগো ফ্রিতে তৈরি করা হয়েছে, মাইক্রোসফটের লোগো ফ্রিতে তৈরি করা হয়েছে, মানে তারা নিজেরাই তৈরি করছে ফ্রিতে। ঠিক আছে, সো একটা লোগো মানে একটা লোগো আসলে কখন কখন পরিচিত হবে, আপনি যদি আপনার ব্র্যান্ডকে দাঁড় করাইতে পারেন, আপনার দেন আপনার লোগোটা ফেমাস। তার আগে একটা লোগো কোনো ফেমাস ফেমাস বলে কিছু নাই। ঠিক আছে, আপনি লোগো ডিজাইন যতই সুন্দর করেন, যতই খারাপ করবেন, আপনার কোম্পানিকে যখন মানুষ চিনবে, তখন আপনার লোগো ডিজাইনটা মানে সবার কাছে পরিচিত হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা আপেলের যদি দেখি যে এক পাশ নাই, তখন আমরা দেখে বুঝে যাই যে এটা অ্যাপল কোম্পানি নাকি। পূর্ণ আপেল দেখলে বুঝি যে এটা ফেক, ডুপ্লিকেট। আর যখন দেখি যে আপেল কি হয়েছে, কিছুটা খাওয়া হয়েছে, তখন ভাবি যে না, আপেলটা এবার ঠিক আছে, তাই না? সো এখন যুগ হচ্ছে মিনিমালিস্ট লোগোর। তো আপনাকে মিনিমালিস্ট লোগো তৈরি করতে হবে। এগুলো যেগুলো আছে সেগুলো সিম্পল, জাস্ট প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে, বা কেউ করে রাখছে, কেউ যদি নিতে চায় তো নিতে পারবেন এরকম। এখানে যে অ্যাকোয়া প্লাস দেওয়া আছে, এখানে 12, এখানে একটা ড্রপ সাইন দেওয়া আছে, দেখেন একটা ড্রপ সাইন সুন্দর করে দেওয়া আছে, তার মধ্যে এটাকে মানে এর মধ্যে এই ড্রপটাকে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মিনিমালিস্ট। মিনিমালিস্ট, ক্লেভার এবং নেগেটিভ স্পেস লোগো এখন খুব জনপ্রিয়। ঠিক আছে, আপনারা যদি ক্লেভার লোগো দেখেন কিংবা নেগেটিভ স্পেস লোগো দেখেন, দেখতে পাবেন এগুলো খুবই মানে সিম্পল কাজ। আবার সিম্পল কাজ হইলেও সিম্পল না, কারণ কি আপনাকে থিঙ্কিংটা কি করতে হবে, অনেক হাই লেভেলে থিঙ্কিং করতে হবে। আপনাকে অনেকক্ষণ ধরে থিঙ্ক করতে হবে একটা লোগো তৈরি করতে। এই জিনিসটা তৈরি করতে আপনার খুব বেশি সময় লাগবে না। কিন্তু এই যে একটা মাউন্টেন বলছে, এই যে মাউন্টেন একটা শেপ নিয়ে আসছে এখানে, আপনি এটা চিন্তা করেন, একটা এম এর শেপ নিয়ে আসছে, একটা মাউন্টেন নিয়ে আসছে এর মধ্যে। তো এই জিনিসটা থিঙ্ক করতে আপনার সময়টা এখানেই ব্যয় করতে হবে। ঠিক আছে, সময়টা হচ্ছে মানে এই ডিজাইন গুলো হচ্ছে এমনই, মিনিমালিস্ট ডিজাইন গুলোই আপনাকে এইভাবে জাস্ট থিঙ্ক করে করে তৈরি করতে হবে। এটা যে কোনো কিছু হতে পারে। এটা নেগেটিভ স্পেস লোগো। এখানে এই যে ট্রান্সপারেন্ট অংশ দেখছেন, এটা সাদা, এটা পুরোটাই ট্রান্সপারেন্ট, এখানে কিছুই নাই। অথচ দেখে মনে হচ্ছে কি একটা শেয়ালের মানে ফেস বোঝা যাচ্ছে, এখানে জাস্ট একটা চোখ দেয়া আছে, তাতেই বোঝা যাচ্ছে এটা শেয়ালের ফেস, কারণ কি বাকিটা ট্রান্সপারেন্ট আছে। ঠিক আছে, তো আপনাদেরকে এই লোগোগুলো এখন তৈরি করতে হবে। আগে লোগো ছিল, লোগো আমাদের যদি আমরা লোগোর টাইপ হিসাব করি, তো আমরা অলমোস্ট 7টা টাইপ পাবো খুঁজে। একটা হচ্ছে লোগো এমব্লেম। ঠিক আছে, লোগো এমব্লেম, এমব্লেম কিরকম টাইপের লোগো সেটা একটু দেখাই। মানে অনেক ভারী ডিজাইন। এক সময় এমব্লেম লোগো খুব জনপ্রিয় ছিল, যেটা 1950-র দিকে আর কি। এই যে এই লোগোটা কতজন চেনেন? হার্লি ডেভিডসন। চিনি দাদা, মোটরসাইকেল, হার্লি ডেভিডসন। হ্যাঁ, মোটরসাইকেল যাদের মোটরসাইকেল। প্যাশন আছে, যাদের প্যাশন আছে তারা এই লোগোটার সাথে খুব পরিচিত হওয়ার কথা। অনেক দামি একটা ব্র্যান্ড মোটরসাইকেলের মধ্যে। ঠিক আছে, এই লোগোটা হচ্ছে এমব্লেম লোগো। তারপর এই যে এখানে লোগো দেখেন,
এগুলো হচ্ছে এমব্লেম লোগো। স্টারবাকসের এখনকার লোগো যেটা একেবারে মডার্ন, যেটা বর্তমানে, সেটা হচ্ছে এই শুধুমাত্র ভেতরের অংশটুকু আছে, বাইরের সবগুলো কেটে ফেলেছে। স্টারবাকসের কফি তৈরি করে ওরা। তারপর এটা বাস্কেটবলের, ঠিক আছে, বাস্কেটবল যে লিগ হয় এনএফএল, সেটার লোগো এটা। এগুলো হচ্ছে এমব্লেম, আপনারা বিভিন্ন স্কুল কলেজের লোগো গুলো দেখে থাকবেন, এগুলো সবগুলো এমব্লেম লোগো, যে এই টাইপের লোগো গুলো, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এমব্লেম লোগো। এটা একসময় জনপ্রিয় ছিল, এখন এমব্লেম লোগোর জনপ্রিয়তা একদম নেই বললেই চলে। এখন আমরাও মানে ডে বাই ডে ওয়ার্ল্ড যতটা আপডেটেড হয়েছে, সবকিছুই আপডেটেড হচ্ছে, ঠিক আছে। একসময় 5 MB একটা মেমোরি কার্ডের জন্য একটা গোটা রুম ভরা মানে ভর্তি করতে হয়েছে, এখন দেখা যাচ্ছে যে একটা ছোট্ট একটা মাইক্রোচিপের মধ্যে আমরা হয়তো বা 1 TB নিয়ে ঘুরতেছি, ঠিক আছে। তো এই বিষয়টা আমাদের যখন ওটা ওটা আপডেট হয়েছে, সবকিছু আপডেট হয়ে গেছে, তখন লোগোগুলো তেমন। এখন যে লোগোগুলো চলছে এগুলো ট্রেন্ড, সেটা হচ্ছে মিনিমালিস্ট লোগো ট্রেন্ড। তো আপনাকে ক্লেভার মিনিমালিস্ট লোগো তৈরি করতে হবে। যখন আপনি লোগো তৈরি করেন, এগুলাই থিঙ্কিং করবেন আপনি, যে আমাকে লোগো তৈরি করতে হবে কিরকম। একেবারে টেক্সট, একটা সিম্পল টেক্সট দিছে, আপনি সিম্পল টেক্সটটাকে যত সুন্দর করে তৈরি করতে পারেন, সে আপনার নাম দিয়ে আপনি একটা লোগো তৈরি করবেন, ওটাকেই খুব সুন্দর করে ইনকর্পোরেট করবেন, মানে খুব ওটার মধ্যে আপনি আপনার কোম্পানির যে কাজটা দেখাতে যাচ্ছেন সেটাকে তার মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেন। না হলে শুধুমাত্র নাম লিখে রেখে দেন, ওটাই লোগো আপনার। যখন আপনি নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, আপনার ওটাই ফেমাস হয়ে যাবে। আমরা সবাই বাটার লোগো দেখছি, অনেকে না, সবাই দেখছি, এটা এটা কমন একটা লোগো। এখন বাটার লোগোটা ফেমাস, ঠিক আছে। কিন্তু আপনি তৈরি করেন আজকে, আপনার কাছে মনে হবে যে না, ওটা কিছু না, কারণ বাটা কি, ব্র্যান্ডটাই ফেমাস হয়ে গেছে, ওই জন্য ব্র্যান্ডটাই ওই লোগোটাকে ফেমাস করে দিচ্ছে, ঠিক আছে। মানে একটা লোগো নিজে থেকে যে একটা ব্র্যান্ডকে ফেমাস করে দিবে এমনটা কিছু না। যেমন অনেক আপনারা দেখলেন সিমেন্টেক, যেটা সিমেন্টেকের অনেকের নামই শোনেন নাই, আজকে হয়তো বা প্রথম শুনলেন বা প্রথম দেখলেন, ঠিক আছে। এর আগে কখনো হয়তো বা নামই শুনেন নাই। ব্রিটিশ পেট্রোলিয়ামের সাথে অনেকেই পরিচিত, অনেকেই হয়তো বা না, ঠিক আছে, যে এগুলোর সাথে পরিচিতই না। তো ওই ব্র্যান্ডকে আপনি চেনেন না, কিন্তু তারাও কিন্তু কোটি টাকার বিজনেস করতেছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস করতেছে তারাও, ঠিক আছে। অথচ আপনি খুঁজেই পাবেন না বা জানেনও না, এরকম হতে পারে। সো একটা ব্র্যান্ড যখন ফেমাস হয়ে যায়, তখন তার লোগোটা হচ্ছে, তখন লোগোটাকে আপনি ফেমাস করে দিতে পারেন, তার আগে সম্ভব না। তো একটা হচ্ছে লোগো টাইপ গুলোকে লিখতে চাইলে লিখে নিতে পারেন, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন আপনারা। তো আমি টাইপ গুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে এমব্লেম। তো এমব্লেম লোগো এরকম। তো এমব্লেমের পর আমাদের যদি আমরা লোগো দেখতে যাই, তাহলে আমাদের হচ্ছে লেটার মার্ক লোগো আছে। লেটার মার্ক লোগো হচ্ছে জাস্ট একটা দুইটা লেটার দিয়ে ডিজাইন করা। আমি একটু দেখাই আপনাদেরকে। লেটার মার্ক লোগো, এই যে সিএনএন, তারপর এলটিপি, এইচপি, এইচবিও, এগুলো দেখছেন, এগুলো সবগুলোই কি আমাদের মানে যে কোনো একটা দুইটা বা তিনটা লেটার দিয়ে তৈরি, ঠিক আছে। এই যে লোগো গুলো সবগুলোই হচ্ছে আমাদের লেটার মার্ক লোগো। মানে এখানে পুরো নামটা লেখা নাই, ওই লেখার মধ্যে মানে ওই কোম্পানির নামটাকে হয়তো বা একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে প্রকাশ করছি। প্রত্যেকটারই ফুল ফর্ম আছে, ঠিক আছে, আপনারা একটু খুঁজে নেবেন। তারপর লেটার মার্ক লোগো এটা হচ্ছে। তারপর আছে ওয়ার্ড মার্ক লোগো, ঠিক আছে, আমাদের ওয়ার্ড মার্ক লোগো আছে। ওয়ার্ড মার্ক লোগো হচ্ছে যেগুলো পুরো ওয়ার্ডটাই লেখা আছে। আমি এখান থেকে একটা লোগো দেখাবো এবং আপনাদেরকে একটু কিছু খুঁজতে বলবো। আমি একটু ওপেন করি লোগোগুলো। এই লোগোগুলোর মধ্যে ফেডএক্স এর লোগোটা দেখেন একটু, দেখতে পাচ্ছেন, এটা একটা নেগেটিভ স্পেস লোগো। কিরকম, এখানে একটা অ্যারো সাইন আছে, খুঁজে পাচ্ছেন কেউ এই ফেডএক্স এর মধ্যে? কেউ কি শুনতে পাচ্ছেন? আমরা তো শুনতে জি পাচ্ছি। দাদা। ফেডএক্স এর মধ্যে একটা অ্যারো সাইন আছে, অ্যারো সাইনটা খুঁজে পাচ্ছেন কেউ? জি দাদা। এক্স। এই যে এখানে একটা অ্যারো সাইন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। এটা এটা ফার্স্ট টাইম অনেকেরই চোখে পড়ে না, ঠিক আছে। ফেডএক্স হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি, ঠিক আছে। তো ওরা
দেখেন কত সুন্দর করে আপনি যদি নরমালি দেখেন লোগোটা তো আপনার কি মনে হবে যে ফেডেক্সটা ওরা সরাসরি লিখছে, এখানে আর কিছুই নাই, কিন্তু ওরা ইজি কুরিয়ার মনে হচ্ছে। সার্ভিসের একটা সাইন, এখানে একটা অ্যারো সাইন কিন্তু দিয়ে রাখছে ওরা অলরেডি, যে আপনার একখানে জিনিস অন্যখানে পরিবহন করে দিচ্ছে। ঠিক আছে, এটা মিনিমালিস্ট লোগো প্লাস নেগেটিভ স্পেস লোগো, এই জায়গাটা কিন্তু ফাঁকা, এই জায়গাটা পুরো ফাঁকা, কিন্তু একটা কি করছে অ্যারো সাইনকে কি করছে এখানে ইনকর্পোরেট করা আছে পুরোটাই খুব সুন্দর করে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো। এই যে গুগল, কোকা কোলার ফন্ট পাওয়া যায়, ফন্টের নামও কোকা কোলা, ওই কোকা কোলা ফন্ট দিয়ে এটা লিখলেই লোগোটা তৈরি হয়ে যাবে এখন। ঠিক আছে, সবগুলোরই ফন্ট পাওয়া যায় আলাদা আলাদা, প্রত্যেকটা ফেমাস লোগোর ফন্ট পাওয়া যায়। ঠিক আছে, তো ফেডেক্স, তারপর টয়জ রাস, এগুলো সবগুলো হচ্ছে অডমার্ক। তারপর সনি আছে অডমার্কের মধ্যে, ফেমাস লোগোর মধ্যে অডমার্ক লোগো এটা। কয়টা টাইপ গেল আমাদের বলেন? চারটা। এমব্লেম বলছি, লেটার মার্ক বলছি, আর তিনটা ওয়ার্ড দাদা। মার্ক, তিনটা গেছে, Trademark, চারটা যায় নাই তো, চারটা যায় নাই এখনো, চারটা যাবে। এগুলো সার্চ করে আপনার সবগুলো লোগো ডাউনলোড করে রাখবেন, এই যে নেসক্যাফে এগুলো পুরো ওয়ার্ড মার্ক, এগুলো সবগুলোই ভিসা, ক্যানন, মাস্টার কার্ড। তারপর আমরা চলে যাই পিক্টোরিয়াল লোগোতে। দেখ কার মাইক্রোফোন অন আছে একটু অফ করে দেন তো। অফ করছেন? কথাগুলো রিফ্লেক্ট হচ্ছিল তো। ডাবল মানে ডিভাইস ইউজ করলে একটার মাইক্রোফোন প্লাস স্পিকার দুটোই অফ রাখবেন এবং অন্যটা চালু রাখবেন, না হলে কথা রিফ্লেক্ট করে প্রচুর পরিমাণে। তো আমরা যাব পিক্টোরিয়াল লোগোতে, আমরা একটু সার্চ করি পিক্টোরিয়াল লোগো। এখানে পিক্টোরিয়াল লোগো যদি দেখেন আপনারা, তাহলে দেখবেন যে শুধুমাত্র সিম্বল আছে কিন্তু কোনো টেক্সট নাই লোগোর মধ্যে। যেমন স্টারবাকসের বর্তমান লোগোটা হচ্ছে পিক্টোরিয়াল, এখন স্টারবাকসের লোগো হচ্ছে এইটা, আগে ছিল এইটা, কিন্তু এখন শুধুমাত্র এই ভেতরের অংশটুকু আছে, বাইরের গুলো সবগুলো ওরা কেটে ফেলতে ফেলতে মানে ছোট করতে করতে আরো ছোট করে ফেলছে। শুরুতে যদিও আরো অন্যরকম ছিল, কারণ হচ্ছে কি যে ওরা ব্র্যান্ড এখন ফেমাস, এখন আপনি এই সাইনটা দেখলে বুঝেন যে এটা স্টারবাকস। ঠিক আছে, তেমনই পিক্টোরিয়াল লোগো হচ্ছে এগুলো, নাইকি, তারপর টুইটার বার্ড আমরা বুঝি, তারপর অ্যাপল, এগুলো হচ্ছে পিক্টোরিয়াল ফর্ম লোগোর। এক মিনিট। তো ঠিক আছে, এটা হচ্ছে পিক্টোরিয়াল ফর্ম, মানে আপনাদের কি থাকবে, শুধুমাত্র সিম্বল থাকবে কিন্তু কোনো টেক্সট বা কোনো কিছু থাকবে না। ঠিক আছে, তারপর পিক্টোরিয়াল ফর্মের পর আমরা চলে যাবো অ্যাবস্ট্রাক্ট লোগো। অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইন, এখানে মানে আরো একটু কথা বলে নিই পিক্টোরিয়ালের ক্ষেত্রে। মানে পিক্টোরিয়াল অ্যাবস্ট্রাক্টের মধ্যে কিছুটা পার্থক্য আছে, যেমন কি যে পিক্টোরিয়াল লোগোটা নামের সাথে কিছুটা মিল থাকে, ঠিক আছে, কিন্তু অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে এটা হবে না কখনোই। মানে এখানে দেখেন অ্যাপেল বলা আছে, তো অ্যাপেলের সাইন দেয়া আছে, টুইটার বার্ড, টুইটার দেয়া আছে, পান্ডা দেয়া আছে। ঠিক আছে, এরকম যে পিক্টোরিয়াল ফর্মের যে লোগো গুলো আছে সেগুলোর সাথে নামের সাথে মিল থাকবে। ঠিক আছে, এটা পুমার লোগো, তো নামের সাথে মিল আছে।
কিন্তু অ্যাবস্ট্রাক্ট লোগো ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা ঘটবে না, কারণ অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে নামের সাথে আপনার সিম্বলের কোনো মিল নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও পারে। মানে সবসময় যে থাকবে এমনটা না। আপনার লোগো বানাইতে বলছে একটা, আপনি যে কোনো একটা লোগো সিম্বল তৈরি করছেন যেটা নামের সাথে কোনো মিল নাই, ঠিক আছে? এই টাইপের লোগো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট লোগো, ঠিক আছে? আর পিক্টোরিয়াল লোগোতে কি হবে, যে আপনার নামের সাথে ওটা মিল থাকবে। তাহলে কয়টা হইলো? পাঁচটা। পাঁচটা। পাঁচটা দাদা। দাদা 6টা হয়েছে, 6টা। মিনিমালিস্ট লোগো কোনো ভাগ না ভাই, ওটা সবগুলোর মধ্যেই পড়ে। এমব্লেম বলছি, ওয়ার্ড মার্ক, লেটার মার্ক, পিক্টোরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, পাঁচটা। দাদা এখন ট্রেন্ড কোন লোগোর? মিনিমালিস্ট সবগুলোর মধ্যেই, সেটা দাদা আপনার পিক্টোরিয়াল এমব্লেমটা হতে পারে। আরেকটু এমব্লেমটা আরেকটু দেখান। দেখাচ্ছি, শেষ করে দিই তারপর এমব্লেম আবার দেখাচ্ছি। একটা আছে কম্বিনেশন মার্ক, আরেকটা আছে মাস্কট, আর দুইটা টাইপ আছে। একটা আছে মাস্কট টাইপ, ঠিক আছে? মাস্কট লোগো, এই টাইপের যে লোগো গুলো আপনারা দেখে থাকবেন সেই টাইপের লোগো গুলো হচ্ছে আমাদের মাস্কট লোগো। আমরা কেএফসির যে লোগোটা দেখে থাকি সেটাও ওয়ান অফ দ্য মাস্কট লোগো, কিংবা পিনাট বার মানে মিস্টার পিনাটের যে লোগোটা আছে সেটা হচ্ছে মাস্কট লোগো, ঠিক আছে? ভাই এগুলো মাস্কট কি? বা কার্টুন, হ্যাঁ এগুলোকে গেমিং লোগো বলা হয়। এগুলোর চাহিদা মোটামুটি আছে, মানে মোটামুটি আছে বলতে পে ভালো করে, কিন্তু আপনার কাজও অনেকক্ষণ করতে হয়, ঠিক আছে? একটু হার্ড তৈরি করা, মানে সময় নিয়ে একটু ডিজাইন করতে হবে, এই তো। এটা হচ্ছে মাস্কট বা কার্টুন, ঠিক আছে? আর একটা হচ্ছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন লোগো, এখানে আপনার একসাথে টেক্সট এবং দুইটাই একসাথে থাকবে, টেক্সট সিম্বল দুইটা একসাথে থাকবে, এটা হচ্ছে কম্বিনেশন মার্ক, ঠিক আছে? বা কম্বিনেশন লোগো, যখন কম্বিনেশন লোগো খুঁজবেন তখন দেখবেন ওটার সাথে একটা আইকনও আছে, আইকনের সাথে টেক্সটও আছে, ঠিক আছে? এই যেটা কম্বিনেশন, অ্যাডিডাস নাম লেখা আছে। ঠিক আছে, এখানে একটু খেয়াল করেন, সরি ফর লেট। এখানে পিৎজা হাট মানে একসাথে আপনার সিম্বল আইকন যেটা থাকবে সেগুলো হচ্ছে কম্বিনেশন মার্ক। এখন এই যে লোগো টাইপ গুলো বললাম, মিনিমালিস্ট লোগো প্রত্যেকটা টাইপের মধ্যেই পড়তে পারে, ঠিক আছে? আপনাকে বললো যে একটা কম্বিনেশন মার্কের লোগো লাগবে কিন্তু মিনিমালিস্ট হতে হবে, মানে আপনার টেক্সট থাকবে কিন্তু একটা আইকন থাকবে, খুব মিনিমালিস্ট হইতে হবে, ঠিক আছে? মানে আপনার সিম্পল ডিজাইন হতে হবে একেবারে, জাস্ট ইজিলি রিডেবল হতে হবে জিনিসটা, লোগো মানে দেখে সবাই মানে পছন্দ করবে, দেখে বুঝতে পারবে, ঠিক আছে? ভাই 1 মিনিট আর একটু আমাকে সময় দেন।
ওকে, ফাইন। তো লোগোর ক্ষেত্রে এখানে যেটা হবে যে আমাদের যে লোগো তৈরি করতে বলুক না কেন, এখন মানে যুগটা হচ্ছে মডার্ন ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো। একজন একজন বললেন যে ভাই এমব্লেম লোগোটা একটু বলেন, তো এমব্লেম লোগোটা আমি বলতেছি। ঠিক আছে, আমরা যদি এমব্লেম লোগোতে চলে যাই, তো এখানে দেখবেন যে একসাথে অনেকগুলো অনেক ডিজাইন করতে হবে আপনাকে। মানে পুরো নামটা লিখতে হবে, স্লোগান, কত সালে তৈরি হয়েছে, মানে অনেক ভারী একটা ডিজাইন বলা যায় যেটা। ঠিক আছে, সেগুলো হচ্ছে লোগো এমব্লেম। তো এখন এই ট্রেন্ডটা আর নাই, এই লোগো এমব্লেমের ট্রেন্ডটা এখন নাই আর, এক সময় ছিল। দেখেন এখানে অনেক একটা স্কেচ আর্ট করছে মধ্যে, তারপরে নামটা লিখছে সুন্দর করে, এখানে একটা সিকিউরিটি চিহ্ন দেওয়া আছে। তো এত কিছু করার পর এই লোগোটা তৈরি করা হয়েছে। তো এখন এটা আর নাই আমাদের। এখনকার ট্রেন্ড হচ্ছে কি একেবারে মিনিমাল, আপনি যত শর্ট করে নিতে পারেন। তো এক সময় এগুলো খুব ফেমাস ছিল, এই যেটা হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির লোগো এখানে, ইউনিভার্সিটি বা কলেজ, আপনি চাইলে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে, বা আপনাদের নিজেদের কলেজ বা স্কুলে যেখানে পড়াশোনা করছেন সেই লোগো গুলো দেখবেন যে এমব্লেম টাইপের লোগো গুলো ব্যবহৃত হয়েছে। কারণ কি, ওগুলো আগে যখন তৈরি হয়েছে ওই সময় ওই ট্রেন্ডটা চালু ছিল, তখন লোগো গুলোকে ওইভাবেই তৈরি করা হয়েছিল। হ্যাঁ, আজকের দিনে তৈরি করলে হয়তোবা মডার্ন মিনিমালিস্ট তৈরি করতো কিংবা ক্লেভার তৈরি করতো। ঠিক আছে, তো আমরা যদি এখানে লিখে দিই ক্লেভার লোগো বা মিনিমালিস্ট লোগো, একটু দেখি ট্রেন্ড হচ্ছে এটা। আপনারা এটাকে ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এখানে অনেক ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ, ক্লেভার লোগোর মধ্যে অনেক ডিজাইন আইডিয়া পেয়ে যাবেন আপনারা, যে ছোট্ট জায়গার মধ্যেই। এখানে দেখেন কত সুন্দর একটা ডিজাইন লেখা আছে 90%। এটাকে পার্সেন্টেজও বোঝাচ্ছে, আবার 90 এটাও বোঝাচ্ছে। বুঝতে পারছেন? এই যে স্নেক, এটা নেগেটিভ স্পেস লোগোর মধ্যেও পড়ে। কিছুই করে নাই, জাস্ট একটা সাপের একটা ছোট্ট একটা অংশ নেই, এই জায়গাতে এস এর এই ফাঁকা জায়গায় বসাই দিছে সুন্দর করে, আর এন এর কিছু একটা অংশ কেটে দিছে, মানে এটা হচ্ছে স্নেক বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে, মানে এইরকম খুব সিম্পল করে, আপনার যতটা সিম্পল করে তৈরি করতে পারেন আপনি। এই যে এখানে 6 একটা লোগো তৈরি করা হয়েছে, এখানে দেখেন এটাও নেগেটিভ স্পেস লোগো। আমি একটু জুম করে দেখাই, এটা পিন্টারেস্ট থেকে আসছে। পিন্টারেস্টে যাই, যিনি পিন করছেন ওখানে চলে আসছে আবার। এখানে দেখেন SIXC কিন্তু লেখা আছে, আর কি করা আছে মাঝখানে একটা জাস্ট ছোট্ট সার্কেল অ্যাড করে দেওয়া 6 হয়েছে। করা আছে। একটা সার্কেল অ্যাড করছে, আর একটা সার্কেল দিয়ে বাকি অংশটাকে কেটে দিছে। ঠিক আছে, এই লোগোটা তৈরি করা হয়েছে সুন্দর করে। কিন্তু ভেতরে কি একটা 6 বোঝা যাচ্ছে, কিন্তু ওখানে লেখা নাই কিন্তু 6টা। কিন্তু আপনি কি দেখে বুঝতে পারতেছেন তো যে ওখানে একটা 6 জি, জি। লেখা দেখে আছে, বোঝা যাচ্ছে যে মাঝে 6। মাঝে 6 আছে, কিন্তু 6 কিন্তু লেখা নাই বাস্তবে ওখানে। বাস্তবে ওখানে একটা ডট দিয়ে আর একটা সার্কেল দিয়ে এটাকে কেটে দেয়া আছে। জাস্ট যেমন এখানে একটা আছে 9, তো আপনারা চাইলে এখানে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত বা 9 পর্যন্ত আপনারা ডিজাইন করতে পারেন। এটাকে আরো সুন্দর করে বা অন্যভাবে ডিজাইন করা যায়। এটা অনেক সুন্দর, এটা একজন ডিজাইন করছেন, আপনি এটাকে একটু ভিন্নধর্মী করে ডিজাইন করলেন। ঠিক আছে, এই যে দেখেন NINE, এখানে আই লেখা আছে, আয়ের ডট। পরে হ্যাঁ, এটা মিনিমালিস্ট, ক্লেভার, নেগেটিভ স্পেস সবগুলোর মধ্যেই পড়ে। বললাম তো যে মিনিমালিস্ট লোগো সবগুলোর মধ্যে আছে। ভাই একটু মাইক্রোফোনটা অফ রাখবেন প্লিজ। কার কার অন আছে একটু অফ করে দেন কাইন্ডলি। দাদা সব তো বুঝতেছি, কিন্তু নেগেটিভ স্পেসটা বুঝতেছি না, এটা মানে লোগোটা কি রকমের? এই যে দেখেন এখানে 9 কি লেখা আছে বাস্তবে, এই 9 যে দেখতে পাচ্ছেন, না, কিন্তু 9 কি আপনি দেখে বুঝতে পারতেছেন যে ওখানে 9 আছে, কিন্তু 9 লেখা নাই, এটাই নেগেটিভ স্পেস। মানে ওখানে কিছু অস্তিত্ব থাকবে না, কিন্তু আপনি দেখে বুঝবেন না ওখানে আছে ওইটা, এটাই হচ্ছে নেগেটিভ স্পেস। বুঝছি দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, এখানে কিন্তু বাস্তবে 9 লেখা নাই। এখানে জাস্ট যে কাজটা করা হয়েছে, একটা সার্কেল দিয়ে সুন্দর করে কেটে দেওয়া হয়েছে এন এবং আই এর কিছুটা অংশ, বাকিতে তো আয়ের ডট।
এটা দেখেই কিন্তু কিন্তু যখন আপনি দেখবেন ফার্স্ট লুক দেবেন তখন কিন্তু আপনার একটা 9 চোখে পড়তেছে ওখানে, যেটা কখনোই ওখানে উপস্থিত ছিল না। এটাই হচ্ছে নেগেটিভ স্পেস, মানে আপনার নাই কিন্তু আপনার তারপর বুঝতে পারতেছেন যে ওখানে আছে। ঠিক আছে, এখানে স্পেস আছে, স্পেস যে এখানে 7 লেখা আছে, আমি নাম্বারগুলো দেখাই। এখানে যে স্পেস লেখা আছে এখানে পি এবং সি দুইটাই নাই, কিন্তু বাকিটা মনে হচ্ছে কি যে এখানে না, এটা লেখা আছে। ঠিক আছে, একটু ব্যাকে যাই, ওখানে 7 লেখা ছিল, তো দেখি যেখানে 7 আছে সুন্দর করে দেখেন, ভিএন এখানেও আছে কিন্তু মাঝে একটা 7 সুন্দর করে বুঝতে পারতেছেন, যেটা ওখানে কখনোই উপস্থিত নাই। এরকম করে আপনারা প্রত্যেকটা ডিজাইন করতে পারেন সুন্দর সুন্দর করে, মানে 1 থেকে 10 পর্যন্ত আপনারা প্রত্যেকে এই ডিজাইনটা করবেন আজকে। 1 থেকে 10 পর্যন্ত সবাই ডিজাইন করবেন। এই যে দেখে 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 দরকার হলে সেম টু সেম করবেন, কিন্তু ডিজাইন করবেন। এই যে এখানে 5, এখানে A5V লেখা আছে আর কিছুই নাই, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে যে প্রথমেই একটা 5 লেখা, মানে একটা সুন্দর করে অর দিয়ে 5 লেখা আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নেগেটিভ স্পেস বা মিনিমালিস্ট লোগো। মানে মিনিমালিস্ট লোগো হলেই যে নেগেটিভ স্পেস হবে এমনটা না, নাও হতে পারে। প্রত্যেকটাই মিনিমালিস্ট লোগো, ঠিক আছে, প্রত্যেকটাই ক্লেভার লোগো, মানে একটার মধ্যে আর একটাকে ইনকর্পোরেট করে দেওয়া খুব সহজেই। কঠিন কোনো কাজ করতে হবে না, জাস্ট টেক্সট, টেক্সটের মধ্যে আপনি যত সুন্দর করে যা কিছুকে ইয়ে করতে পারেন, ইনকর্পোরেট করতে পারেন, যেটা একটা অনেক সুন্দর একটা ক্লেভার লোগো এবং খুবই এখনকার মোস্ট, মানে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট একটা লোগো এটা বলা যায় এখনকার, এবং সবাই পরিচিত অ্যামাজন। কারণ অ্যামাজন এখন এমন ভাবে চলে আসছে, হয়তো বা আমাদের দেশে অতটা প্রভাব নাই, কিন্তু বাইরের কান্ট্রিতে এমন, এটা এমন ফেমাস, যেটা ছাড়া ওরা এখন লাইফ লিড করাও চিন্তা ভাবনা করে না। ঠিক আছে, হয়তোবা কিছুদিন পর আমার দেশে সার্ভিস দেওয়া শুরু করলে আমরা হয়তোবা সেই জিনিসটা আপনার কাছে, ঘরের কাছে আপনি সব পাচ্ছেন, ঘরে বসে আপনি কি পাচ্ছেন না, আপনি যা চাচ্ছেন তাই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তেমনই। তো এগুলো হচ্ছে মিনিমালিস্ট লোগো, কিছুই না এখানে, এখানে অ্যামাজনটা লেখা আছে আর এখান থেকে এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড একটা অ্যারো সাইন দেওয়া আছে, যেখানে এ টু জেড সব পাওয়া যায়, সব কিছুই ডেলিভার করা হয়, এ টু জেড। ঠিক আছে, থিঙ্কিংটা এখানে আপনার এ টু জেড, এ টু জেড বলতে আমরা কি বুঝি, সম্পূর্ণই বুঝি বা পরিপূর্ণ বুঝি, তাই না? আমরা কোনো কিছুকে যখন ব্যাখ্যা করতে যাই, যে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করি, তখন আমরা কি বলি, এ টু জেড। তো এটা হচ্ছে সেই এ টু জেড। এটা এখন যেটা দেখাইতে চাইছিলাম যে আপনারা কিভাবে ইমেজ হাই কোয়ালিটি ডাউনলোড করবেন, এগুলো হচ্ছে লোগোর টাইপ গুলো গেল, এবং ইমেজ কিভাবে ডাউনলোড করবেন হাই কোয়ালিটি ভাইয়া কিংবা লোগো লো টাইপ কোয়ালিটি। তাহলে কয়টা হলো ভাইয়া? লোগো হচ্ছে 7টা টাইপ, বলছি 7টাই, কিন্তু এইগুলো হচ্ছে প্রত্যেকটার মধ্যে পড়ে। আমি মিনিমালিস্ট লোগো যখন চিন্তা করবেন, এটা পিক্টোরিয়াল হতে পারে, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন হতে পারে, কম্বিনেশন হতে পারে, অড মার্ক হতে পারে, লেটার মার্ক হতে পারে, এমব্লেম হবে না। এমব্লেম, এমব্লেমের সাথে মিনিমালিস্টের মিলবে না কখনো, ওটা পুরোটাই আলাদা। ঠিক আছে, বাকিগুলোর সাথে সবগুলোর সাথে মিলবে, বাকিগুলো সবগুলোই হতে পারে মিনিমালিস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এখন আপনারা গুগল যখন সার্চ করবেন, এখানে কিছু টুলস আছে, আপনারা সরাসরি দেখতে পান এখানে, যে বাকি যে অপশন গুলো আছে বা মেনু গুলো আছে, এটার সাথে একটা অপশন দেওয়া আছে টুলস। জাস্ট এখানে ক্লিক করবেন একবার টুলসে, টুলসে ক্লিক করে এখানে সাইজ আছে, এনি সাইজ, লার্জ, মিডিয়াম অথবা আইকন, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। যদি শুধুমাত্র লার্জ সিলেক্ট করেন, তাহলে শুধুমাত্র লার্জ ইমেজ যেগুলো আছে সেগুলো ফিল্টার হয়ে চলে আসবে, বাকিগুলো আসবে না। তারপর কালার, কালার এখানে এনি কালার করা আছে আমার, কেউ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চাইলে ট্রান্সপারেন্ট করে দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট। যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করি, যত ডিজাইন আসবে এখানে সব ব্ল্যাক এন্ড হোয়াইট, কালারফুল কিছু আসবে না, সব ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে আবার এনি কালার করে দেন, তাহলে এনি কালার মানে যে কোনো কালারে আসবে। তারপর টাইপ, টাইপ হচ্ছে ক্লিপ আর্ট চাইলে ক্লিপ আর্ট, লাইন ড্রয়িং বা জিপ ফাইল বা গিফ ফাইল বলি অনেকে, যেটাই বলেন না কেন। তারপর টাইম আছে, যে লাস্ট 24 আওয়ার্সে যেগুলো আপলোড হয়েছে সেগুলো, অথবা পাস্ট উইক, ফার্স্ট মান্থ, পাস্ট ইয়ার, অথবা এনি টাইম। এখান থেকে ইউজার রাইটস, ইউজার রাইটস হচ্ছে যে সবকিছু আমি সার্চ করছি, একটা আছে কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। যেটা ক্রিয়েটিভ কমন লাইসেন্স আপনারা নিতে পারেন ওগুলো। ঠিক আছে,
আর তবে এখানে দেখবেন যে লেভেল ফর রিইউজ যদি থাকে, যেটা সব সময় মানে এখানে লোগো লিখে সার্চ করছি তো তার জন্য এটা আসছে, অন্য সার্চ করার সময় আপনারা দেখতে পাবেন বা যে কোনো ইমেজ সার্চ করার সময় লেভেল ফর রিইউজ লেখা থাকে, ওটা ডাউনলোড করবেন, ওই ইমেজটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে সেই ইউএস এর প্রেসিডেন্ট আগে ছিলেন, আমি বারাক ওবামা ছিলেন, আমি ওনার নাম লিখে সার্চ করলাম, বারাক ওবামা লিখে সার্চ করলাম। এখন বারাক ওবামার সব ছবি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, প্রত্যেকটা ইমেজের কিন্তু কপিরাইট আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি ইউজার রাইট থেকে যদি দেখি ক্রিয়েটিভ কমন লাইসেন্স কোনগুলো আছে, সিসি লাইসেন্স যেগুলো, সেগুলো আমি শুধুমাত্র ইউজ করতে পারবো। ঠিক আছে, বাকিগুলো পারবো না। বাকি যেগুলো আছে সেগুলো ডিজাইন করতে পারবে না। এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্রি সাইট থেকে আসা। এই যে পিক যাবে ফ্রি সাইট, আনস্প্লাস ফ্রি। ঠিক আছে, এখানে যে ইমেজগুলো আসছে প্রত্যেকটা ইমেজগুলো কোনো না কোনো ফ্রি ওয়েবসাইট থেকে আসা, যেগুলো ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন। কারণ তারা তো ভিভিআইপি, কারণ তাদের তো একটা ইউজার রাইটস থাকেই। ঠিক আছে, এখানে যদি মাত্র আপনি কমার্শিয়াল এন্ড আদার লাইসেন্স দেখেন, হিউজ পরিমাণ ইমেজ পাবেন, কিন্তু আপনি যেগুলো ইউজ করতে পাবেন না। ঠিক আছে, তো যে কোনো ইমেজ ইউজ করার জন্য আপনারা একটা সাইট থেকেই নামাবেন। যে কোনো কাজের জন্য আপনারা ইমেজ যদি ডাউনলোড করেন, ফ্লায়ার ডিজাইনের সময় বেশি লাগবে, এখন অতটা লাগবে না। তো আপনারা unsplash.com-এ চলে যাবেন। ঠিক আছে, unsplash.com-এ গিয়ে এখান থেকে ইমেজ ডাউনলোড করবেন। unsplash.com আমি শুধুমাত্র এটুকুটাই দেখাইলাম, বাকিটা আমি একটু অফ জাস্ট রিজুম করে দিলাম। বাট যে পিক যাবেতে যাবেন, এখানে 1.9 মিলিয়ন প্লাস, কিছুদিন আগে 1.8 ছিল, এটা 1.9 হয়ে গেছে। এখানেও হিউজ পরিমাণ ইমেজ পাবেন, আমি এখানেও সবার আনস্প্লাস এবং পিক যাবে। তারপর আর কি দেখাই, আমি তো লোগোর টাইপ গুলো বললাম, দাদা ইমেজ একটা কিভাবে ডাউনলোড করবেন এগুলো বলে দিলাম। ঠিক আছে, এখন আমরা একটু লোগো ডিজাইনে চলে যাই। ঠিক আছে, নাকি ব্রেক নিব একটু? দাদা ব্রেক 4টের পরেই নেই, 4টের সময়। দাদা একটু পর ব্রেক আজান, দেন, নামাজও পড়া যাবে। আজান, হ্যাঁ, নামাজ আমাদের পড়া সময় যাবে নেই। একসাথে। আচ্ছা আচ্ছা, একবারে ব্রেক দেওয়াটাই বেটার হবে। ওকে, নামাজের সময়। সো আমরা একটু দেখি, আমরা একটু লোগো ডিজাইন করি নাকি? যে কোনো একটা, কেউ একটা কোম্পানির নাম বলেন সুন্দর দেখে। আমি ততক্ষণ একটা আর্টবোর্ড সেট আপ করি, আপনারা একটা কোম্পানির নাম বলেন। আমি থাউজেন্ড একটা আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, ল্যাম্বরগিনি। হে ভাই ল্যাম্বরগিনির লোগো আছে। আচ্ছা, রয়্যাল এনফিল্ড। হ্যাঁ রয়্যাল এনফিল্ড। ভাই, যেগুলো আপনি নিজে থেকে একটা আপনার নিজের একটা কোম্পানি তৈরি করবেন, এগুলোর নাম বলেন এখন। আপনার নিজের একটা কোম্পানি তৈরি করবেন, কি রিলেটেড রেড কোম্পানি তৈরি করবেন এটা বলবেন, কোম্পানি রিলেটেড। হ্যাঁ, ডিজাইন ম্যাক্রো। আইসিটির লোগো তৈরি করে। দাদা ডিজাইন ম্যাক্রো। আচ্ছা, এ টু ভাই জেড কি ভাই দেওয়া যায়? এ টু আর জেড। আমি ভাই নিজেই লরেন উইপসামটাই লিখি, আর কিছু লিখতে পারবো না। কোম্পানি নাম আপনারা খুবই বলছেন, ধন্যবাদ আপনাদেরকে। যাই হোক, আর্টবোর্ড সেট আপ করলাম, আমি স্যাম্পল লোগো লিখে ফেলছি এখানে, সুতরাং যে কোনো কিছু ড্রয়িং করতে পারবো। এখানে ব্লিড সবকিছু জিরো, ব্লিড নেওয়ার কোনো দরকার নাই। কালার সিএমওয়াই কে ইউজ করতে পারেন, আরজিবি ইউজ করতে পারেন, এজ ইউ উইশ। কারণ সিএমওয়াই কে কালারটা হচ্ছে এখনকার বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য সিএমওয়াই কে ইউজ করাই লাগে প্রিন্টিং এর জন্য। আপনি ওয়েবেও ইউজ করতে পারেন, করলেও সমস্যা হয় না। ঠিক আছে, আরজিবি কালার ইউজ করতে পারেন ওয়েবের জন্য শুধুমাত্র। থাক সিএমওয়াই কেই থাক। 300 হাই রেজুলেশন এটাই থাকলো, হাই রেজুলেশন রাখলাম, দেন ক্রিয়েট করে দিলাম। আমার আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে কিছু বেসিক টুলস মানে আরো কিছু ড্রয়িং দেখাই দিই, বা টেক্সট কিভাবে লিখবেন সেগুলো দেখাই দিচ্ছি। লোগো তো আপনারা তৈরি করবেন, নাম আমি দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা তো কেউ নাম বলতে পারলেন না, আমি বলে দেবো এখন। তো যাই হোক,
এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে এরিয়া টাইপ অন এ পাথ টুল। এই টাইপ অন এ পাথ টুলটা একটু দেখাই আপনাদেরকে। সে একটা লেখা আছে, ধরেন যে আপনাকে লিখতে বলছে যে আমি পেন টুল নিলাম, হ্যাঁ পেন টুল নিলাম, তারপর দাদা, হ্যাঁ বলেন। রেকর্ডটা মানে অফ করা আছে। রেকর্ড অন আছে ভাইয়া, অন আছে, সমস্যা নেই। এই যে আমার রেড বাটন যখন ওঠানামা করবে তখন রেকর্ড অন থাকে। এখানে খেয়াল করেন, আপনাকে বলা হইলো যে আপনাকে একটা ওয়ার্ড দেওয়া হইলো, সেটা হচ্ছে আমাদের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটাই লিখতে বলা হইলো। আমার কাছে কিছু মনে থাকে না, আমি প্রত্যেক ব্যাচে এটাই লিখি। আপনাদেরকে একটা নাম বলতে বললাম, আপনারাও কেউ বলতে পারলেন না। দাদা একটা গেমের নাম বলো। ভাই মাইক্রোফোন গুলো অফ করেন, একটু কথা রিফ্লেক্ট করতেছে। এই লাইনটা আমি লিখছি, হ্যাঁ, এই লাইনটাকে আমাকে এইভাবে লিখতে হবে, এই বাঁকানো পথে লিখতে হবে। তো আমি এটা কিভাবে লিখতে পারি? ঠিক আছে, তো আমার তখন টাইপ অনে পাথ টুল ব্যবহার করতে হবে, করে এটা লিখতে হবে। ঠিক আছে, এখানে ফন্ট, এটা হচ্ছে অ্যাডোবির ফন্টই, এটা মিরিয়াড প্রো, এটা ডিফল্ট ভাবে সবার থাকে, কেউ চাইলে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন যার যেটা ইচ্ছা হবে। তো বেশ কিছু ফন্টের নাম আমি বলে দিচ্ছি, এটা আপনারা খাতায় লিখে রাখেন। আপনারা আপাতত লোগো ডিজাইনের জন্য এই ফন্ট গুলো ইউজ করতে পারেন, সবগুলোই ক্লাসিক টাইপের ফন্ট। ঠিক আছে, নামগুলো বলবো, লিখবেন। জি দাদা বলেন। বলেন, খাতা খাতা লিখবো। কলম আছে সবার কাছে? তো না থাকলে জি দাদা আছে। পিসিতে লিখে আছে ফেলেন, দাদা। টেক্সট ডকুমেন্টে লিখে ফেলেন, না হলে কেউ ফোনে থাকলে ফোনের মেসেজে লিখতে পারেন, নোটপ্যাডে লিখতে পারেন। একটা লেখেন গথাম, GOTHAM, গথাম। গথামের অনেকগুলো ভার্সন আছে, হ্যাঁ, লাইট থেকে শুরু করে অলমোস্ট 24-25টা ভার্সন পাওয়া যায়। আমাদেরকে আপনাদেরকে আমি ফন্ট দিয়ে দিব, ওখানে হয়তো বা সবগুলো ফন্ট থাকবে না, আমি যেগুলো নাম বলতেছি যেগুলো সবগুলো নাও থাকতে পারে। আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেগুলো লিংক দেখাই দিব আপনাদেরকে, ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে গথাম, লিখছেন, তারপর লেখেন এইলেরন, AILERON, দাদা আরেকবার AILERON, এইলেরন। এগুলো সবগুলো হচ্ছে সান সেরিফ ফন্ট, লোগোর জন্য ভালো আর কি, ব্যবহার করতে হয়। তারপর লেখেন রোবোটো, ROBOTO, ROBOTO। ঠিক আছে, তারপর ল্যাটো, LATO। তারপর রেলওয়ে, RALEWAY। মেহরাব ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন একটু। ভাই আরেকবার বলেন। RELE। RALEWAY, রেলওয়ে। তারপর নেক্সা, NEXA। তারপর লেখেন মন্টসেরাট, MONTSERAT। দাদা আরেকবার বলেন। MONTSERAT। তারপর লোগোর জন্য যদি আইকন তৈরি করেন, তো ওখানে কাটাকুটি মানে ফন্টকে কিভাবে অবজেক্ট করবেন, অবজেক্ট করে কিভাবে কাটাকুটি করবেন, সেটার জন্য একটা ফন্ট আছে খুব সুন্দর, মানে খুব বড় একটা ফন্ট আছে, সেই ফন্টটা হচ্ছে এথনোসেন্ট্রিক, ETHNOCENTRIC, এথনোসেন্ট্রিক। দাদা আরেকবার বলেন। ETHNOCENTRIC, এথনোসেন্ট্রিক।
তারপর কয়টা হয়েছে? টা হয়েছে। 6টা না? 8টা হয়েছে দাদা। 8টা হয়ে গেছে। 8টা তো বল, ল্যাটো, নেক্সা, রোবোটো, মনসেরাট, এলেরন, গোথাম, এথনোসেন্ট্রিক। 7টা 8টা অনেকগুলো হয়েছে তো। রোবোটো আবার বলছি। তারপর অসওয়াল্ড, OSWALD। এরপর ইউজ করতে পারেন ফোন ডিসপ্লে। ভুলে যায় নামগুলো। যেটা ডিফল্ট আছে এটাও ইউজ করতে পারেন, খারাপ না। তবে ওপেন সান্স, ওপেন সান্স, ওপেন সান্স জি দাদা লিখছি। বুঝছেন? আচ্ছা, আর কি বলি? অনেকগুলো বললাম, আপনারা তো এগুলো নিয়ে কাজ করেন। তারপরে আপনারা আস্তে 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 মানে এর চেয়ে আরো সুন্দর ফোন পেয়ে যাবেন। এক এক সময় এক এক ফোন ব্যবহার করা লাগবে, সবসময় যে একটা একই ফোন। আমি যেগুলো বলছি সবগুলো সানসেরই ফন্ট, ঠিক আছে? তো এগুলোর মধ্যে থেকে আমি একটা ফন্ট ব্যবহার করি, কারণ যে ওপেন সান্সই ব্যবহার করলাম। ওপেন সান্সের ভার্সন আছে কয়েকটা। আমি সেমিবোল্ড ব্যবহার করি, সেমিবোল্ড ইটালিক ব্যবহার করি। ফন্টটা ভালো লাগে খুব, খুব সুন্দর একটা ফন্ট। আপনারা এরিয়েলও ব্যবহার করতে পারেন। এরিয়েলও কিন্তু একটা ক্লাসিক একটা ফন্ট। অনেকে হয়তো বা বলবেন যে এরিয়েল তো অনেকদিন থেকে ব্যবহার করি, ছোটবেলা থেকেই, ঠিক আছে? জি তো দাদা। হ্যাঁ, এরিয়েলের সাথে সবাই পরিচিত। আমাদের এরিয়েল এবং আরেকটা কি আছে, ক্যালিব্রি, এই দুইটার সাথে আমরা পরিচিত। তো এই দুটো ইউজ করতে পারেন, অনেক ক্লাসিক ফন্ট এই দুটো, ঠিক আছে? বাকি যে ফন্টগুলোর কথা বললাম সবগুলোই সুন্দর আর কি। এখান থেকে যে কোনো ফন্টই ইউজ করতে পারবেন। তো এখানে আমরা ধরেন যে এটাকে এখন এইভাবে লিখবো, এই ফন্টেই লিখবো। তখন কিভাবে লিখতে পারি? তো আপনারা এখানে টাইপ টুলের মধ্যে দেখবেন টাইপ অনেক পাথ টুল আছে। পাথ টুলটা ক্লিক করবেন। তার আগে আমি এটাকে ক্লিক করে নিয়ে আপনারা কপি করে রাখতে পারতেন। তো যাই হোক, আমি কপি করি নাই, আমাকে লিখতে হবে আবার। আমি লিখবো এখন, সমস্যা নাই। LEARNING, তারপর এন্ড, মানে যেটা লিখলাম এখানে এখন এভাবে লিখে ফেলছি। কেউ যদি মনে করেন যে বড় হাতের অক্ষরে লিখবেন, তো কেটে দিয়ে নতুন করে লেখার কোনো দরকার নাই। এটা সিলেক্টেড থাকা অবস্থায় টাইপে যাবেন, টাইপ থেকে এখানে চেঞ্জ কেস আছে, এখানে আপার কেস করতে পারবেন, সবগুলোই বড় হাত হবে। লোয়ার কেস সবগুলোই ছোট হাতের হবে। টাইটেল কেস, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। যেমনটা আমি ফার্স্ট লাইনে লিখে রাখছি, ওটা হচ্ছে টাইটেল কেসে লেখা আছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এই যে এটা হচ্ছে টাইটেল কেস, যে প্রত্যেকটা ওয়ার্ডের মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার আছে, এটা হচ্ছে টাইটেল কেস। আর আরেকটা আছে আমাদের সেন্টেন্স কেস। আমি এখানে যেটা লিখছি সেটা সেন্টেন্স কেস। সেন্টেন্সে কি হয় যে ফার্স্ট লেটারটা বড় হাতের অক্ষর থাকে, বাকিগুলো ছোট হাতের অক্ষরে হয়ে যায় সবগুলো। তো এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি দেখেন, যদি মনে হয় যে না আমি বড় হাতের অক্ষরে লিখবো, বড় হাতের অক্ষরে লিখেন সবগুলো। অথবা আপনি যদি মনে হয় যে না আমি টাইটেল কেসটা ভালো লাগবে আমার এই ক্ষেত্রে, তাহলে আপনি টাইটেল কেসে লিখতে পারেন। এজ ইউ উইশ, আপনার যেভাবে পছন্দ হয়। তারপর এটা দেখায় একটু, এখানে দেখেন
তিনটা কন্ট্রোলার আছে, তিনটা ছোট ছোট লাইন আছে। আমি একটু জুম করি, হয়তো বা পুরোটা দেখা যাবে না জুম করলে আবার। হুম, এখন পুরোটা দেখা যাচ্ছে। এখানে তিনটা কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, একটা, দুইটা, আর এখানে একটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার মেইন কন্ট্রোলার। বাকি দুইটা হচ্ছে আপনার স্পেস, মানে এর মধ্যে আপনি লিখতেছেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এর মাঝে আপনি লিখবেন। এটা যদি আপনি শর্ট করে দেন তাহলে আপনি দেখবেন যে আপনার ওয়ার্ড কেটে যাচ্ছে, দেখেন। আর এটাকে মুভ করবেন কখন? আপনি কিন্তু চাইলে মুভ করতে পারবেন না, চাইলে এভাবে ধরলেন মুভ করলেন, এমনটা হবে না। অনেক সময় কেমন হবে, আপনি কার্সরটা নিয়ে আসবেন, কার্সরটা নিয়ে আসার পর যখন দেখবেন যে একটা পারপেন্ডিকুলার সাইন দেখাচ্ছে কার্সরের নিচে, শুধুমাত্র তখনই মাউস ক্লিক করার পর এটাকে মুভ করতে পারবেন। দেখেন আমি এটা কমাই দিচ্ছি, এটা কেটে যাবে। 2020টা খুঁজে পাচ্ছি না, আমার আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে রেড মার্ক করে, মানে আমার এর মধ্যে টেক্সট আছে কিন্তু আমি টেক্সট গুলো খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? কারণ আমার এরিয়াটা কি হচ্ছে, কম। আমার এতটুকু হচ্ছে আমার এরিয়া। আমি যদি এখানে ফন্ট সাইজটা ছোট করে দিই, দেখবেন যে ওটা আমার চলে আসছে অটোমেটিক্যালি। এই দেখেন ফন্ট সাইজ ছোট করে দিচ্ছি, চলে আসছে। কিন্তু আমি ফন্ট সাইজ যখন বড় করে দিলাম তখন আর আসতেছে না। তার জন্য কি করতে হবে, আমাকে এই কন্ট্রোলারটা সরাইতে হবে। এই যে যখন আমার সাইনটা চেঞ্জ হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে, তখন আমি টান দিব। দেখেন এই 2020 চলে আসলো। আমি পুরোটাই নিয়ে আসলাম, তাহলে এখন পুরোটাই হচ্ছে আমার, পুরোটাতে লিখতে পারবো। ঠিক আছে, এই কন্ট্রোলার দিয়ে আপনি লেখাটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আপনি এখানে নিয়ে আসলেন, দেখেন এখন আপনার স্পেস হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। আপনি এদিকে আর লিখতে পাবেন না। আপনার পাত আছে কিন্তু আপনি লিখতে পারবেন না। কারণ কি, আপনি এরিয়া সিলেক্ট করে দিয়েছেন এতটুকুটা, আপনি এতটুকুর মধ্যেই লিখতে হবে আপনাকে। আপনি আর এর বেশি যেতে পারবেন না, কোনোভাবেই যেতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ট্রোলার। তো আমি স্পেসটাকে একটু বড়ই রাখি, পুরোটাই রাখলাম, যে আমি পুরোটাতে লিখবো। আর মাঝে আর একটা কন্ট্রোলার আছে, এটাকে আপনার খুঁজে বের করতে হয়। এই যে এখানে একটা কন্ট্রোলার আছে, এটা দিয়ে আপনি মুভ করতে পারেন যে আপনি কোন পাশে যাবেন। এই যে মাঝে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা দিয়ে আপনি মানে উপর নিচ, রাইট লেফট এটা কন্ট্রোল করতে পারেন। তো এখানে আমার নড়ানোর মতো অপশন নাই, এই জন্য এটা নড়তেছে না। তো আমি একটু এই কন্ট্রোলারটা একটু সরাই দিই, আর ফন্ট সাইজটা একটু বড় করি, অথবা এটা একটু ছোট করে নিয়ে আসি। ঠিক আছে, ফন্ট সাইজটা একটু ছোট করতে পারেন, চাইলে বড় করতে পারেন। 36 আছে, আমি একটু বাড়াই দিলাম এখানে ক্লিক করে। ধরেন যে পুরোটাই লিখে দিলাম 2020। যদি মনে করেন যে না, এটা পুরোটাই লিখি, তাহলে আমি আর একটু বাড়াইতে পারবো। এটা 1 2 এক বাড়াইতে পারবো, 2 বাড়াইতে গেলে কেটে যাবে হয়তো বা, না কাটে নাই, পারফেক্ট আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিয়ে আপনি এটা, এখন লেখাটা কোথায় আছে, উপরে আছে, আপনি চাইলে এটা চেঞ্জ করে নিচে নিয়ে আসতে পারেন অথবা উপরে রাখতে পারেন। তো আরো একটা টুলস আছে, এটা দিয়ে এটা চেঞ্জ করা যায় লেখাটাকে, মানে চাইলে অবশ্য মাঝামাঝি অবস্থানে লেখা যায়। ওটাও যখন রাউন্ড শেপে লিখবো আমরা তখন দেখাই দিব আর কি। তো এটা হচ্ছে আপনারা যে কোনো টুলসে, আমি এখানে এইরকম শেপ তৈরি করছি ওই জন্য এটা এমন লিখছি। দেখেন আপনি লিখার পর আপনার যখন সিলেক্ট করবেন তখনই শুধুমাত্র বাকি অংশগুলো দেখতে পাবেন, বাইরে ফাঁকা জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পাবেন না, শুধুমাত্র টেক্সটটা দেখতে পাবেন যে টেক্সটটা আমি বাঁকানো করে লিখে ফেলছি। তো এরকম করে আপনি যে কোনো পাথ তৈরি করে, কাস্টম পাথ আপনি তৈরি করে নেবেন, তৈরি করে নিয়ে এই লেখাটা আপনি লিখে দিতে পারবেন। বুঝতে পারছেন, যে কোনো পাথের উপরে আপনি এটা লিখতে পারবেন। এমব্লেম লোগোর জন্য এগুলো দরকার হয়, যদিও এখন এমব্লেম লোগো অতটা দরকার হয় না, কিন্তু হয়তোবা অনেক সময় আপনাকে হয়তো বলা হলো যে সে আপনার কোনো টিচার আপনাকে বললো যে আমাদের স্কুলের জন্য একটা নতুন লোগো তৈরি করবো, তুমি একটা লোগো তৈরি করে দাও। তখন হয়তো আপনি এভাবে তৈরি করতে পারেন। কিংবা আপনি একটা টি শার্ট ডিজাইন করবেন, আপনাকে একটা পাথের উপর লিখতে হবে, আপনার একটা রিবন আছে, রিবনটা বাঁকানো, আপনাকে ওখানে লিখতে হবে, তখন ওইটা কাজে লাগবে। অবশ্য শুধু যে লোগোতেই কাজে লাগবে এমনটা না, বা ফ্লায়ারেই লাগবে কোন, বা কখনো অনেক সময় ব্যানারে আমরা দেখি যে বাঁকানো করে লিখে দিছে খুব সুন্দর করে হাইলাইটেড করে। তো আপনি সেভাবে ওইটা লিখতে পারেন, এটা লিখে এটা ইউজ করতে পারেন। ঠিক ঠিক আছে। সো টেক্সট লেখার ক্ষেত্রে আপনি যখন টাইপ অনে পাথ টুল করবেন তখনই যে কোনো পাথের উপর এটা লিখতে পারবেন। ঠিক আছে,
সবাই বুঝতে পারছেন? জি দাদা। জি স্যার। মানে আগে পুরো জিনিসগুলো যখন জানা হয়ে যাবে না, তখন লোগো তৈরি করতে আপনার কাছে আর সময় লাগবে না। আর যখন ঘাটতি থাকবে তখনই সময় লাগবে যে এটা কিভাবে হইলো, ওইটা কিভাবে হইলো। চেষ্টা করছি যে এক কাছ থেকে যেন সবগুলো জানানো হয়। তারপর মিনিমালিস্ট লোগো তৈরি করলে আমরা যে কোনো ধরেন যে মানে নাম ইউজ করে তৈরি করতে পারি। ঠিক আছে? কারণ ধরেন যে আপনার মনে হইলো যে না আমি একটা রিয়েল এস্টেট লোগো তৈরি করব, আমার রিয়েল এস্টেটের নাম হচ্ছে যে ব্লু স্কাই ডেভেলপমেন্ট কোম্পানি। এটাই আপনার কোম্পানির নামই ওইটা। হতে পারে না? হতে পারে তো। রিয়েল এস্টেট বিজনেস। অথবা আপনি একটা মেডিকেল লোগো তৈরি করতে পারবেন যে ধরেন যে গুড হেলথ কিংবা সিকিউর হেলথ, এই টাইপের একটা লোগো তৈরি করলেন। ঠিক আছে? বা হেলথ সিকিউরিটি, এটা আপনার কোম্পানির নাম। আপনার কোম্পানি হচ্ছে হেলথ সিকিউরিটি। আপনি একটা হসপিটাল তৈরি করছেন, হেলথ সিকিউরিটি, আপনার একটা লোগো দরকার আছে। ঠিক আছে? তো আপনি তখন একটা লোগো তৈরি করলেন, কিংবা আপনি একটা অনলাইন বিজনেস করবেন। ঠিক আছে? অনলাইন শপ বিজনেস শুরু করছেন নতুন করে হয়তোবা। এখন আপনি অনলাইনে কি প্রোডাক্ট সেল করতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি একটা নাম সিলেক্ট করলেন, করে একটা লোগো ডিজাইন করলেন। তো তখন আপনাকে এই জিনিসগুলো কাজে লাগবে। যে আপনি যখন যদি মনে করেন যে না আমি একটু ঘুরাইয়া লিখি, টেক্সটটা একটু সুন্দর করে লিখি, ঠিক আছে? তো তখন এই টুলস গুলো আপনার কাজে আসবে তখনই, তার আগে আসতেছে না। আর টাইপ অনে পাথ টোল করার পর আপনি যদি কোনো পাথ না থাকে তাহলে ওটা লিখা যাবে না। এই যে যখন ফাঁকা জায়গায় ক্লিক করবেন তখন আপনাকে একটা সাইন দিয়ে দিচ্ছে, ওয়ার্নিং সাইন। আপনাকে অবশ্যই একটা পাথ থাকা লাগবে। তাহলে তার জন্য কি করতে হবে, আপনাকে প্রথমে পাথ ড্রয়িং করতে হবে। এখানে আপনি যদি একটা পলিগন ড্রয়িং করে লিখেন তাহলে পলিগনের মধ্যে আপনি লিখতে পারবেন। যদি সার্কেল ইউজ করে লিখেন তাহলে একটা সার্কেলের মধ্যে আপনি লিখতে পারবেন। ঠিক আছে? যে আমরা বিভিন্ন ধরনের ধরেন যে কোম্পানি সিল তৈরি করি আমরা যখন, ঠিক আছে, সিগনেচার সিল তৈরি করি, তখন আমাদের সার্কেল গুলো তৈরি করে আমরা সিল তৈরি করি দেখি নতুন করে। তখন আপনারা এই ডিজাইন গুলো করতে পারেন বা এই অবজেক্টটা কাজে লাগাইতে পারেন। ভাইয়া লাইনটা রিমুভ করলেন কিভাবে? লাইন রিমুভ করি নাই তো, আমি কিছুই করি নাই, জাস্ট ফাঁকা জায়গায় ক্লিক করছি, ওটা সিলেক্ট করলে লাইনটা আছে আমার এখানে। ও আচ্ছা আচ্ছা। আর লাইনটা পুরোপুরি রিমুভ করার জন্য আপনাকে এখান থেকে এক্সপান্ড করে দিতে হবে। আপনি এক্সপান্ড করে দিলে এটা লাইনটা চলে গেছে, বাট আপনি আর ফন্ট চেঞ্জ করতে পারবেন না। এটার ফন্ট নাই, এটা এখন অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এটা এখন অবজেক্ট হয়ে গেছে। এটাকে আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারবেন না। আপনি ছোট বড় করতে পারবেন, আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে? আপনি বড় চেঞ্জ করতে করে পারবেন, ছোট করতে- আর ফন্ট চেঞ্জ করতে পারবেন না, এই লাইনটাও চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা আপনি অবজেক্ট করে ফেলাইছেন। ঠিক আছে? তো তেমন ভাবে আমরা একটু এথনোসেন্ট্রিক ফন্ট দিই। একটু এথনোসেন্ট্রিক ফন্ট আমরা একটু দেখাই ফন্টগুলো আউটলাইন করবো কিভাবে। টাইপ টুল নিলাম, এখানে লরেম ইটসাম, এটা ডিফল্ট একটা ওয়ার্ড চলে আসছে, আসুক, নো প্রবলেম। তো আমরা এখানে এথনোসেন্ট্রিক ফন্ট দিই। এথনোসেন্ট্রিক দেখেন কত বড় একটা ফন্ট, তাই না? অনেক বোল্ড না? আমার ফন্ট সাইজ কিন্তু ওইটাই যেটা আগের বারে ছিল। আমি একটু কমায় দিই চাইলে। এখানে কত দেওয়া আছে আমি ওইটাই দিব, 44। আমি একটু আরেক কমাই, 42 করলাম, এটাও 42 করে দিই, 42। ও বাবা, 42 পিক্সেল করে দিলাম। দেখেন ওটার চাইতে এটা কত বড় একটা ফন্ট। দুইটাই সাইজই 42 দেয়া আছে, উপরেটাও 42, এটাও 42, বাট এটা হচ্ছে অনেক বোল্ড একটা ফন্ট। তো এই ফন্টটা কাজে লাগে কখন, যখন আপনি কোনো আইকন ডিজাইন করবেন, ঠিক আছে, কিংবা আপনাকে বলা হইলো যে লেটার দিয়ে ডিজাইন করেন, তখন আপনার এই ফন্টটা কাজে লাগবে। তো এই ফন্টটাকে কাটার জন্য কি করবেন, আপনারা ক্রিয়েট আউটলাইন করবেন। প্রথমে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন, তাহলে ফন্টটা অবজেক্ট হয়ে যাবে। এটা এখন অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আনগ্রুপ করে নিই, স্যার আজান হইতেছে। বাকিটা তাহলে পরে দেখাই, ব্রেক দিয়ে একটা। হ্যাঁ, এখন একটা ব্রেক দেওয়া যায়। ঠিক আচ্ছা, আছে। জি দাদা। ওকে, 20 মিনিটস ব্রেক। সবাই নামাজ পড়ে আসেন।
কেউ লিভ করবেন না, এখানে আমি দেখি কতজন হ্যাঁ আছেন। হ্যাঁ আপনাদের স্ক্রিনটা শেয়ার দেওয়া নেই, তো একটু দেখেন। এটা আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে ফোনটা আমি কিভাবে, রেকর্ডিং চালু আছে? হ্যাঁ চালু আছে, এটা ফন্ট আমাদের নিলাম। তো ফন্টটাকে আমাদের প্রথমে কি করতে হবে, যে কোনো ভাবে ফন্টকে অবজেক্ট তৈরি করতে হবে। তখন আপনি অবজেক্ট করার পর ফন্টটাকে এডিট করতে পারবেন, যে কোনো ফন্টকেই। শুধুমাত্র যখন অবজেক্ট করবেন তখনই এডিট করতে পারবেন, তার আগে এডিট করতে পারবেন না। ঠিক আছে? তো ফন্টটাকে আপনারা এক্সপান্ড করলেও পারবেন, সরাসরি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলেও হবে, অথবা ফন্ট সিলেক্টেড থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস, যদি ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে, ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই। যাক, আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে গেলাম। তো আমরা এখানে ছিলাম, আমরা এখানে ক্রিয়েট আউটলাইন করছি। ক্রিয়েট আউটলাইন করার পর এটাকে আমরা আনগ্রুপ করে নিব। হ্যাঁ, এটা গ্রুপ হিসেবে আছে, রাইট বাটন ক্লিক করলে আপনারা আনগ্রুপ করতে পারবেন। আনগ্রুপ করে নিলাম। এখন প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা হয়ে গেছে এবং প্রত্যেকটা এক একটা অবজেক্ট। এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট। এখন প্রত্যেকটাকে আপনি চাইলে কাস্টম ভাবে কাস্টমাইজ করতে পারেন, কেটে কুটে বাদ দিতে পারেন। সে আপনার মনে হয়েছে এম এর এই অংশটা আপনি একটু লম্বা করবেন, আপনার যদি এটা মনে হয়, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা সিলেক্ট করেন, তারপর এটাকে টান দিয়ে আপনি বড় করেন। শিফট ধরে টান দিলে আপনার এটা বরাবর যাবে, অ্যাঙ্গেল বরাবর। অথবা আপনি যদি মনে করেন যে না ম্যাচিং করে করবো, তাহলে জাস্ট ওটার সাথে আপনি ঠিক রেখে ছোট বড় আপনার ইচ্ছা মতো। আপনার যদি মনে হয় যে না এটাকে আর একটু ছোট করব, তাহলে এই দুইটা অংশ সিলেক্ট করেন। ডিরেক্ট সিলেকশন দিয়েছি কিন্তু সিলেক্ট করতেছি আমি। আপনি যদি সিলেকশন টুল দিয়ে কাজটা করেন তখন কিন্তু একসাথে পুরোটাই বড় বা ছোট হবে। যেটা সিলেকশন টুল একসাথে বড় হচ্ছে অথবা একসাথে ছোট হচ্ছে। কিন্তু আপনি যদি কাস্টম ভাবে যে কোনো একটা অংশ, সে এই অংশটা আমি বড় করব, ধরুন যে আমি একটা এখানে বসাইলাম, বসানোর পর আমার মনে হচ্ছে যে এটাকে আমি একটু রিফ্লেক্ট করে নিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, 90 ডিগ্রি টু প্রিভিউ দিই। আচ্ছা, ওকে ওকে, আমি এটা রিফ্লেক্ট করে নিলাম। আমার মনে হচ্ছে এই অংশটা এই অংশের সাথে মিলাই দিব আমি একসাথে। হুম, তখন আমি কি করব, এই যে এই অংশটা শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা কর্নার, ঠিক আছে, এই দুইটা কর্নার, এই কর্নারটা আর এই কর্নারটা, এই দুইটা কর্নার সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা কর্নার ধরে টান দেন। সিলেক্ট করার পর সেখানে আপনি টান দিলাম, আমি অবশ্যই এই পর্যন্তই দিলাম। প্রয়োজনে আমি এটা আরেকটু বড় করে নিব। কারণ যদি এটাকে বড় করতে চান, এই যে কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে এই দুইটা কর্নার সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি একটু টান দেন। ঠিক আছে, দুইটা কর্নার সিলেক্ট হয় নাই, একটা সিলেক্টেড, শিফট প্রেস করে আরো একটা সিলেক্টেড, এখন দুইটা সিলেক্টেড হয়েছে। আপনি এটাকে বড় করে নেন। ঠিক আছে, বা যদি মনে করেন যে না এই পর্যন্তই করব বড়, সমান থাকবে, লেভেলটা সমান থাকুক, তো সমান থাকলো, আপনি এখানে এটা মিলাই দিলেন। দেখেন আমার একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন চাইলে আপনি এর দুটাকে একটা সেম অবজেক্ট বানাই ফেলতে পারেন, চাইলে আলাদা করে বানাইতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি এখানে আরো কিছু অ্যাড করব, করেন। আপনি আপনার ইচ্ছা মতো এখন এই যে আমি অবজেক্ট করে নিছি না, আপনি যে কোনো শেপকে বড় করতে পারবেন, যে কোনো শেপকে ছোট করতে পারবেন। অবজেক্ট মানে ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর ওটা পুরোটাই অবজেক্ট হয়ে যায়, তারপর আপনি আপনার ইচ্ছা মতো ড্রয়িং করে নিতে পারবেন। ওকে,
ওকে, ফাইন। সো আমি এটাকে ইচ্ছে মতো আমি চেঞ্জ করে নিতে পারবো। আপনি যদি মনে করেন সে ই আছে, আমি এটাকে একটু কাস্টমাইজ করি। এই যেখানে ই দেখতে পাচ্ছেন একটা, আমার মনে হলো মাঝের অংশটা একটু ছোট করে দিই, তারপরে বাইরের দুটো একটু বড় করি। হ্যাঁ, তো কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো কর্নার সিলেক্ট করলেই এখন আপনি টান দিয়ে এটাকে ছোট করতে পারেন। ছোট একটু করে নিলেন। এটাকে যদি মনে করেন যে না, আমি এটার সাথে ম্যাচিং করে একেবারে ছোট করে নিয়ে আসবো, তাহলেও করতে পারেন। ঠিক আছে, দেখতে ভালো লাগবে আরো। দেখি, আর একটু মনে হয় করা লাগবে, একটু সরবে আর একটু জাস্ট। ওকে, এটা বরাবর কেটে গেছে, সুন্দর হয়ে গেছে, মানে আমার মতো করে আমি করে নিচ্ছি। ঠিক আছে। আপনি যে কোনো কিছুকে এখন এডিট করতে পারবেন। ঠিক আছে, মানে যে কোনো ভাবেই কখন এডিট করতে পারবেন, যখন একটা ফন্টকে অবজেক্ট করবেন। কিন্তু আমি এই ফন্টটাকে না করে এই ফন্টটাকে কেন করলাম, কারণ এই ফন্টটা হচ্ছে অনেক বোল্ড একটা ফন্ট। এটাকে এডিট করে আইকন বানাইতে চাইলে আপনার জন্য ইজি হবে, এই জন্য এই ফন্টটা আমি সাজেস্ট করছি আপনাদেরকে। আপনারা এই ফন্টগুলো দিয়েও আইকন বানাইতে পারবেন। ঠিক আছে, খুব ইজি ভাবে। মানে সে এখানে ই লিখলাম, ই এর সাথে এখন যদি মনে করেন যে ওকে ইনকর্পোরেট করে দিবেন অথবা এম কে ইনকর্পোরেট করে দিবেন, সে এমটা নিয়ে আসলেন এখান থেকে। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন আছে, যদিও পুরোটাই সিলেক্ট করলাম। সে এখানে আমি নিয়ে আসলাম এম কে। এখন আপনার মনে হলো যে এমটাও যদি এই কর্নার বরাবর থাকে তাহলে কেমন দেখায়। তাহলে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করছি। দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই দুটো অংশকে সিলেক্ট করে দিছি, জাস্ট টান দিয়ে কোথায় নিয়ে আসলাম, এইখানে। এই অংশটা এখন বেশি চলে আসছে, এই অংশটা শুধুমাত্র সিলেক্ট করে এটা কোথায় করে দিলাম, একটু উঠাই দিলাম উপরে। দেখেন, আমি কিন্তু যেটা ছিল সেটাই নিছি। কি করতেছি, আমি নিজে থেকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি ডিলিট করে দিই, এই অ্যাঙ্কর পয়েন্টটা যদি ডিলিট করে দিই, অথবা এখানে আমার একটা সার্কেল আছে, আমি একটু টান দিলাম একটু, তাহলে দেখেন একটু রাউন্ড শেপ চলে আসলো। আমি দিলাম না, আমার যদি মনে হয় যে না দিব না দিব না, আমি শুধুমাত্র এই অংশটা সিলেক্ট করলাম, জাস্ট এইটা। এটাকে সিলেক্ট করে আমার এখানে দেখেন একটা স্লাইডার আছে, মানে এই যে এজ হ্যান্ডেল দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন, এটাকে ফ্ল্যাট করে নিতে পারবেন। আপনি এখানে সরাসরি আপনার আর্ক টুল আছে, আপনি চাইলে এটাকে মুভ করতে পারেন। যদি মনে করেন যে না কোনোটাই করব না, আমি এটাকে ডিলিট করে দেবো, তাহলে মাইনাস কিবোর্ড থেকে মাইনাস প্রেস করলেন, এটাকে ডিলিট করে দিলেন, জাস্ট ক্লিক করে দিলে এটা ফ্ল্যাট হয়ে গেল। এখানে একটু আছে, এটাকে জাস্ট একটু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিন লিটল বিট, তাহলে কি হচ্ছে, আপনার এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখেন, ছিল কেমন, হয়ে গেছে কেমন। এখন যদি মনে হয় যে এই অংশটা একটু চাপাই নিব, তাহলে আপনি সিলেকশন টুল দিয়েও চাপাই নিতে পারেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও এই কাজটা খুব সহজে করে নিতে পারেন। আপনি জাস্ট পয়েন্টগুলো সিলেক্ট করে নেবেন, তারপর এটাকে ছোট করবেন। দেখেন, যে পয়েন্টগুলো সিলেক্ট হয়েছে সেই পয়েন্টগুলো ছোট হয়ে গেছে, যেগুলো সিলেক্টেড হয় নাই সেগুলো হবে না। তো আমার এই পর্যন্ত দরকার, আমি এই পর্যন্ত পুরোটাই সিলেক্ট করলাম করে, এখন দেখেন ছোট করি, তো আমার ওই পর্যন্তই ছোট হচ্ছে যে পর্যন্ত আমি সিলেক্ট করছি। বুঝতে পারছেন? আপনি যদি বড় করতে চান, একই সেম বিষয়, যে আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন এখান থেকে। আপনি যদি মনে করেন যে এখানে একটু আমি এটা একটু কার্ভ হয়ে আছে, কার্ভটা রাখবো না, তাহলে দেখেন এখান থেকে যদি আমি এই পয়েন্টটা ডিলিট করে দিই তাহলে কেমন দেখায়। এখানে ডিলিট করে দিলাম, একটু হয়েছে, আমি এই পয়েন্টটাও ডিলিট করে দিলাম, এই পয়েন্টটাও ডিলিট করে দিলাম। দেখেন, এখন আমার এটা আর ওই রকম কার্ভ নাই, জাস্ট একটা পয়েন্ট আছে, এটা একটু ছোট করে দিব, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে একটু ছোট করে দিলাম। দুই পাশটা সমান করলে আপনার এটা স্কোয়ার হয়ে যাবে। দেখেন, হয়ে গেছে আমার কাস্টমাইজ। তাহলে যে কোনো অবজেক্টের সাথে আপনার যদি কেউ ইএম দিয়ে একটা লোগো তৈরি করতে বলে, তখন আপনি জাস্ট এভাবে একটা শেপ ড্রয়িং করে একটা ইএম শেপ তৈরি করে ফেললেন। এটা যে কোনো অবজেক্ট নিয়েই করতে পারেন, অন্য কোনো ফন্ট দিয়েও করতে পারেন, কোনো বিষয় না। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? জি দাদা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন। কারণ লোগো ডিজাইন আপনারা এমনিতেই করতে পারবেন যখন নাম দিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে বেসিক জিনিসগুলো জানা দরকার আগে।
আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে হুম উম, মাঝে মাঝে দুইটা অবজেক্ট যখন আমি নেই, তখন হুম দেখা যায় যখন আমি একত্রিত করতে চাই দুইটা, ধরেন আমি দুইটা ত্রিভুজ নিছি, হ্যাঁ ত্রিভুজের একটার সঙ্গে আরেকটা আমি ম্যাচ করব, সেক্ষেত্রে দেখা যায় মানে আমার ম্যাচ হচ্ছে না। হ্যাঁ সেই ক্ষেত্রে করণীয় কি? একটু ওয়েট, তাহলে আমি একটা ত্রিভুজ নিই, কি বলেন? জি জি জি, অবশ্যই। আমি যে দুইটা ত্রিভুজই নিলাম এখানে, এই যে একটা রেক্টাঙ্গল নিয়েছি না, এটাকে কেটে দুইটা ত্রিভুজ বানাবো। জি এই যে দুইটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে, নিয়ে ফেলছি তো। এখন আপনার মনে হইলো জি যে এটাকে আমি একটু ভিন্ন ভাবে একটু ঘুরাই নিই, ঠিক আছে। এখন একটু রিফ্লেক্ট করে দিই। ওকে, আপনি এই দুইটা পাশ মিলাই নেবেন, ঠিক আছে। এটাকে আমি রিফ্লেক্ট করে দিচ্ছি। না, আগে তো ছিল আমার যেমন তেমন, তো গেলে কেমন দেখে, তাই না? এখন আপনার মনে হচ্ছে যে এই দুইটা পয়েন্ট আপনার কিভাবে মিলাবো, তাই না? জি আপনি জাস্ট এটাকে টান দিয়ে নিয়ে আসেন, একটাকে সিলেকশন টুল দিয়ে নিয়ে আসেন। এখানে দেখেন স্মার্ট গাইড অন থাকলে আপনাকে এটা দেখাই দিবে যে এটা আপনার মিলে গেছে। যদি আপনার স্মার্ট গাইড অন থাকে, যদি এটা জুম করা নাও থাকে, এই যে দেখেন, যখন স্মার্ট গাইডটা এই যে শো করতেছে, দেখেন পুরোপুরি সেন্টারটা মিলে গেছে। আপনি ছেড়ে দেন, এখন এখন চেক করে দেখেন যেখানে ঠিক আছে কিনা। কিংবা যদি একটা ছোট একটা বড় হয়, সে এটা ধরেন যে এতটুকু আছে, এখন এটার সাথে এটাকে আপনাকে ম্যাচিং করতে হবে। কিংবা এটা এদিকে আর একটু বেশি ছিল, এই কর্নারটা একটু ছোট করে দিলাম, এরকম করে দিলাম। এখন আপনার এটার সাথে ম্যাচিং করতে হবে। তখন জাস্ট আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিন, যে কোনো একটা পয়েন্টকে অ্যাডজাস্ট করেন, করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাকি কাজটা করেন। সে এই পয়েন্টটাকে নেবেন আপনি, এই পয়েন্টটা শুধুমাত্র সিলেক্টেড করে দেখেন এখানে টান দিয়ে নিয়ে আসেন, মিলাই দেন, তারপর একটু চেক করেন, তারপর এই পয়েন্টটা নিয়ে আসেন। যখনই আপনার স্মার্ট গাইড শো করবে যে আপনার মাঝামাঝি অবস্থানে চলে আসছে, যে আমাকে একটা পিঙ্ক কালার লাইন শো করতেছে, আমি ছেড়ে দিলাম, মানে এটা আমার সমান আছে এখন। ঠিক আছে, আপনি চাইলে এটাকে এখন আরো বড় করতে পারেন, আপনি চাইলে আবার ছোট করতে আচ্ছা, পারেন। আমি আমি একটা কথা বলি, আপনি জাস্ট একটা পাতার সাইডে অর্ধেক সাইড করেন, হ্যাঁ, তারপর বাকি অর্ধেক সাইড একটা পাতা তৈরি করেন, আমি পাতা তৈরি করতে যাই প্রবলেমটা ফেস করি। পাতা তৈরি করতে গিয়ে কন্ট্রোলটা পেন ফেস টুল দিয়ে করছেন। সে আমি একটা পাতা তৈরি করব, তাই না? পাতা তৈরি করতে তো পেন টুল লাগে না, কালার সবুজ দিই, তাহলে পাতা দেখতে ভালো লাগবে। ডিরেক্ট সিলেকশন নিলাম, দুইটা কর্নারকে সিলেক্ট করলাম, একটা পাতা তৈরি হয়ে গেছে। এখন বলেন কি করব? উম আমি পেন টুল দিয়ে করতে যে প্রবলেমটা ফেস করছি আর কি, মানে যখন আমি অর্ধেক শেপটা নেই, নেওয়ার পর যখন রিফ্লেক্ট করে দেই, রিফ্লেক্ট করার পর যখন আমি দুইটাকে অ্যাটাচ করে দেই, তখন দেখা যায় যে হচ্ছে। আপনি পেন টুল দিয়ে এরকম একটা শেপ নিছেন, জি ধরেন যে পাতার মতো করে। কিন্তু এখানে যখন পেন টুল দিয়ে শেপ নিবেন, আপনি যে কোনো শেপই নেন না, ধরেন যে শেপটা নিছেন আপনি, এটাকে ডাবল করবেন, এখান থেকে স্ট্রোক করে নেবেন জাস্ট, তাহলে আপনি দেখতে পাবেন আপনি এক্স্যাক্টলি কি ড্রয়িং করতেছেন। হয়তোবা আপনি স্ট্রোক স্ট্রোক নেন নাই, হয়তোবা ফিল করছেন, ফিল করে, যেমন এটা যদি ফিল থাকতো তখন আপনার এরকম শো করতো, ঠিক আছে। আপনি চাইলে ওটাকে রাউন্ড করতে পারবেন না তখন, মানে মিক্স করে দেওয়ার পর। তো আপনি যদি অনলি স্ট্রোক নিয়ে কাজ করেন, আমি স্ট্রোক ক্লিক করলাম, স্ট্রোক নিয়ে কাজ করেন, এখন আপনি দেখতে পাচ্ছেন এটা। আপনি চাইলে, আমি এ পর্যন্ত নিলাম, এখন এটাকে ডাবল করে এখন রিফ্লেক্ট করে দেন, আপনি এটাকে ম্যাচিং করে দিতে পারবেন। জাস্ট আমি আপনাকে নর্মালটা দেখালাম, এই কপি করে দিলাম, রিফ্লেক্ট হয়েছে। এখন আপনি চাইলে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিতে পারবেন এটার সাথে। আর যদি ম্যাচিং না হয় তারপরেও একটু উল্টাবেন, দেখেন পাতা করতে গিয়ে মাছ হয়ে গেল। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল, ওকে। তারপর এই কর্নারটা, একটা কর্নারকে প্রথমে নিয়ে এসে মিলাই নেন। এই যে এই কর্নারটা আমার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছিল মিলে গেছে, কিন্তু মিলে নাই, এখন মিলে গেছে। মানে এই পাশটা মিলছে, মানে ওই পাশটাও মিলবে এখন। আমি জুম করে করে দেখবো, এই যে দুইটা মিলছে না। এখন রাইট বাটন জি ক্লিক করে দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে জয়েনে ক্লিক করে দিবেন, তাহলে এটা জয়েন হয়ে যাবে, একটা হয়ে যাবে।
যদি মনে করেন যে না আমার আরেকটু দরকার, আরেকটু সুন্দর দরকার, তাহলে আরেকটু ভিতরে নেন এটা। দিয়ে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, অথবা এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলেও আপনি সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পারবেন। দেখেন কন্ট্রোল ওয়াই দিয়ে আমি কঙ্কাল করে নিয়ে আসছি কেন, যেন আমি এটার সাথে এটা অ্যাডজাস্ট করতে পারি। এই পাশটা অ্যাডজাস্টেড, আমার পয়েন্ট একটা হয়েছে কিনা। ইলাস্ট্রেটরে আপনি জুম করতে পারবেন হচ্ছে 64,000%। আপনি কেন করবেন না? এখনো মিলে নাই, এটা একটু ডিফেক্ট আছে। মিলছে। তাহলে এই পাশটা যদি মিলে থাকে তাহলে ও পাশটাও মিলবে। আমাকে এটা দেখতে হবে চেক করে। এই যে মিলছে এখন, ঠিক আছে, একটা পয়েন্ট শো করতেছে মানে মিলছে। কন্ট্রোল ওয়াই দিলাম, তারপর এটাকে রাইট বাটন ক্লিক করে, দুটোই যেহেতু সিলেক্টেড আছে আমি জয়েন করে দিলাম। দেখেন এটা আমার জয়েন হয়ে গেছে, আমার এই কর্নারটা জয়েন হয়ে গেছে, ঠিক আছে, জয়েন। এখন এটা সেম একটা অবজেক্ট। এখন আপনি চাইলে স্ট্রোক আছে, স্ট্রোকে ফিল করে ফেলান। আপনি এখন পাতা ড্রয়িং করেন না কি করেন করেন। আপনি এখন যদি মনে করেন এটাকে আবার কাটবেন, অর্ধেক করবেন, তাহলে পেন টুল দিয়ে আবার কাটেন। এখানে একটা পয়েন্ট নেন, জাস্ট অর্ধেক করে কেটে নেন। এখানে সমান হয় নাই। এই যে দুটাকে একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মাইনাস করে দেন। আনগ্রুপ, ওইটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমি এটাকে স্ট্রোক না, এখানে ফিল ছিল এই জন্য এমন দেখাচ্ছে। যদি এটা স্ট্রোক থাকতো অনলি, ফিল না থাকতো, মানে এই যে মাঝের অংশটা ফিল হয়ে আছে, এটা জাস্ট স্ট্রোক করে নেবেন, তাহলে একটা লাইন হয়ে যাবে এটা, ঠিক আছে। এখন ডিভাইড করে দিলে ওটা ওই পাশে আলাদা, এই পাশে আলাদা, জাস্ট এতটুকুটাই। তারপরে কাজ না হলে অবজেক্টে এক্সপ্যান্ড করবেন প্রথমে। অনেক সময় এক্সপ্যান্ড না করলে মানে ফিল স্ট্রোক একসাথে থাকলে প্রবলেম করে। এটাকে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ, এই পাশটা এদিকে যাক, এটা এদিকে যাক, আমার মাঝের লাইন মাঝের লাইনে থেকে যাক, ঠিক আছে। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে। না বুঝতে পারলে বলেন যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, আমি আবারও দেখাই দিব, সমস্যা নেই আমার। আপাতত ঠিক আছে। কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেবেন সাথে সাথে। জি জি, অবশ্যই। এই হচ্ছে ফন্ট বা যে কোনো শেপকে কাটাকুটির বিষয়ে। যদি স্ট্রোক ফিল একসাথে থাকে অনেক সময়, মানে আপনাদের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় আর কি, যারা নতুন আছেন, আমি প্রবলেমটা বারবার দেখাই দিচ্ছি, তারপরেও অনেকের মনে থাকে না আর কি। ধরেন যে হয় কিভাবে, এই যে আমরা ধরেন যে কোনো একটা কিছু ড্রয়িং করলাম, হ্যাঁ, যে ড্রয়িং করলাম এটার সাথে কিন্তু আমার স্ট্রোক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অন পিক্সেল দিয়ে রাখছি তো খুঁজে পাচ্ছি না, এই জন্য। এখানে দেখবেন আপনি যখন জুম করবেন তখন দেখবেন একটা রেড লাইন আছে এখানে, রেড লাইনটা দেখতে পাচ্ছেন। এইটা আলাদা প্রপার্টি, এটার প্রপার্টি আলাদা। একটা হচ্ছে ফিল কালার, একটা স্ট্রোক কালার, দুইটাকে আপনি কখনোই এক করতে পারেন না। তো এক্ষেত্রে আপনারা কাজ যখন করবেন তখন যে কোনো একটা নিয়ে কাজ করবেন, হয় স্ট্রোক নিয়ে কাজ করবেন, না হলে ফিল নিয়ে কাজ করবেন। পরবর্তীতে আপনি বাকিটা অ্যাড করে এক্সপান্ড করবেন। এটা সিলেক্ট করবো কিভাবে? হ্যাঁ, সিলেক্ট করবো কিভাবে যে একটা এই যে কালার নিয়ে করবো? এই যে এখানে দুইটা আছে, স্ট্রোকও আছে ফিলও আছে, হ্যাঁ, হ্যাঁ। আপনি যে কোনো একটাকে অফ করে দেন। ও আচ্ছা। আমি এখন শুধুমাত্র ফিল আছে, এখন স্ট্রোক নাই। আপনার মনে হচ্ছে হ্যাঁ। না স্ট্রোক নিয়ে কাজ করব, তাহলে ফিল কালারটাকে এই যে এখানে শো আপ অপশন আছে, জাস্ট একটা ক্লিক করবেন, ওই যেটা ফিল ছিল সেই কালারটাতে স্ট্রোক কালার হয়ে গেছে, আর ফিলটা একটা নান লাইন হয়ে গেছে। ইন্টারচেঞ্জ করে নিতে, এই স্ট্রোকটা ছিল নান, ওটা হয়ে গেছে ফিল, ফিলটা ছিল ব্ল্যাক কালার, ওটা হয়ে গেছে স্ট্রোক। এখন আপনি কাজ করেন, আপনার যত ইচ্ছা কাজ করেন। এখানে আপনি ছোট বড় করেন, মনে করেন যে আমি একটা কর্নারকে শুধু রাউন্ড করব, তাহলে ডিরেক্ট সিলেকশন দিয়ে কর্নারটা সিলেক্ট করেন, ওটাকে রাউন্ড করেন। এখন আপনার মনে হলো এই শেপটা আপনার দরকার, এটাকে ফিল করা দরকার, আপনি এখন পুরোটা সিলেক্ট করে জাস্ট আবার ওখানে ক্লিক করেন, দেখেন এটা আপনার ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে।
মানে এভাবে করবেন কাজ। আর স্ট্রোক ফিল যখন একসাথে থাকবে প্রবলেমটা তখনই ক্রিয়েট করে, ঠিক আছে? আমি দেখি এই যেখানে ধরেন যে স্ট্রোক আছে ফিলও আছে, আমি ফিলটা অন করলাম, কালারটা চেঞ্জ করি ফিলের, স্কাই ব্লু দিই আর স্ট্রোকটা একটু বাড়াই দিই, মানে যেন বোঝা যায়, স্ট্রোকটা বোঝা যাচ্ছে এখন। এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিলেন, এই কর্নার সিলেক্ট করলেন, টান দিলেন, ও বাহ কোথায় যায়, আমি একটা কর্নার নিয়ে কাজ করি। সব সময় আপনাকে বিরক্ত করবে না, কিন্তু কিছু কিছু সময় এখন ইজি হচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হবে না। আপনি শেপ চেঞ্জ করতে যাবেন, একটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে, আর একটা কালার চেঞ্জ করছেন, একটা আর একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করেন, ফার্স্ট অফ অল একটা নিয়ে কাজ করেন, করতে করতে যখন কমপ্লিট হয়ে গেছে কাজ, কিন্তু আপনার দুইটাই লাগবে, স্ট্রোকও লাগবে ফিলও লাগবে, তখন আপনি অন করে দেন। জাস্ট নান করা আছে, নান থেকে আপনার যে কালারের দরকার সেই কালার করে দেন, তাহলেই হয়ে যাচ্ছে। সেটা স্ট্রোকের ক্ষেত্রে হতে পারে, সেটা ফিলের ক্ষেত্রে হতে পারে। আপনারটা কোন সিস্টেম হয় না কেন? হয় মানে কোন সিস্টেম হয়, আমিও সেম ভাবেই করি, কিন্তু আমারটা হ্যাঁ, কোন হয়ে যায়। ও আচ্ছা, মানে আইসক্রিমের কোন হয় না অন্য কিছু, আমি বুঝতেছি না। হ্যাঁ আপনার হচ্ছে এই যে আমি যখন এসে চতুর্দিকে এসে যদি এসে বর্গ হ্যাঁ, আঁকড়ে করি, তো বর্গের একটা কোণ হ্যাঁ, ধরি আমি কি আছে গোলাকার করি না, ওইটা আছে তখন আছে কোন আকৃতির কেন জানি হয়। আচ্ছা একটু শেয়ার দেন তাহলে, দেখি তাহলে বুঝতে পারবো। ওটা তো হওয়ার কথা না, এখন এখন অন্য এই যে কোনো হয়তো বা। বিদ্যুৎ গেল, এখন এই বিদ্যুৎ গেছে স্যার। আচ্ছা, তো আসলে দেখাবেন, আপনি শেয়ার করে দেখাবেন একটু, তাহলে বলে দেওয়া যাবে। কারণ কোন আকৃতি হওয়ার কোনো চান্স নাই, মানে হয়তো বা কোনো একটা টুলস এর আপনি হয়তো বা মিস ইউজ করতেছেন বা হয়ে যাচ্ছে, যে কারণে ওইটা প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে স্যার, ওটা একটু ধন্যবাদ। চেক করে নিলে ঠিক হয়ে যাবে আর কি। তাছাড়া তো আপনি যেটা ড্রয়িং করতে যাবেন সেটাই ড্রয়িং করতে পারবেন। হুম। মানে অনেকের এই প্রবলেমটা থাকে, আপনাদের যারা নতুন দেখছেন ম্যাক্সিমামদের এই প্রবলেম হয়, স্ট্রোক ফিল যখনই অফ করে রাখতে বলে, যে কোনো একটা কালার নিয়ে কাজ করেন, ওই দুইটা নিয়ে একসাথে কাজ করতে গিয়ে প্রবলেমটা হয়, হয়তো বা উনি নিজেও খেয়াল করতে পারতেছেন না। কারণ এখানে স্ট্রোক যখন অন পিক্সেল দেওয়া থাকে তখন অনেক সময় আমাদের চোখে পড়ে না, কিংবা আমাদের মানে ব্যাকগ্রাউন্ডটা ফিল কালারটা হোয়াইট দেওয়া আছে, কিংবা স্ট্রোক কালারটাই হোয়াইট দেওয়া আছে, আমাদের খেয়াল করতে পারি না আমরা যখন একটা স্ট্রোক ছিল। তো যেভাবে হোক আপনারা এই কাজটা যখন করবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন। কাজ করা শেষ, যদি টেক্সট হয়, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে, লোগোর ক্ষেত্রে টেক্সট, অনেক সময় টেক্সট রেখে, বিজনেস কার্ড তো রেখে দিতে হয়, টেক্সটকে আউট মানে ক্রিয়েট আউটলাইন করা লাগে না, বাট লোগোর ক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন করে দিতে হয়। কারণ দেখা যাচ্ছে আপনি একটা লোগো তৈরি করছেন, ওই লোগোতে একটা ফন্ট ইউজ করছেন, সেই ফন্ট আপনার বায়ারের কাছে নাই, এখন আপনি লোগোর ফন্টটাকে ক্রিয়েট আউটলাইন করে অবজেক্ট করে দেন নাই, ফন্ট হিসেবে দিচ্ছেন, উনি ইপিএস এ ওপেন করলেন, ওনার কাছে ওই ফন্ট নাই, উনি দেখতেছেন যে মিরিয়াড প্রো ফন্ট হয়ে আছে, উনি তখন বলেন, কি ব্যাপার, আমি এত সুন্দর একটা ফন্ট দেখলাম, এটা কেন হয়ে আছে এখন? তো আসলে ওনার কাছে ওই ফন্টটা নাই, তাই ওটা ডিফল্ট একটা ফন্ট ধরে নিছে, ঠিক আছে? তো লোগোর ক্ষেত্রে যখন ডিজাইন করবেন, লোগো ডিজাইন করবেন, কাজ শেষ হবে, ফন্ট গুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। কিন্তু ফ্লায়ার কিংবা বিজনেস কার্ডের ক্ষেত্রে দরকার নাই, ওটা টেক্সটই থাকবে। যদি সম্ভব হয় বায়ারকে ফন্ট সহ দিয়ে দিবেন, যে ফন্ট দিয়ে কাজ করছেন সেই ফন্টের একটা কপি দিয়ে দিলেন আপনি, যেন ইনস্টল করে নিয়ে সে কাজ করতে পারে, বা তার কাছে না থাকলে সেই ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারে যেন। ইমেজের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু যখন ভেক্টর ফাইল ওপেন করতে যাবে তখন এই প্রবলেমটা শো করবে এই আমার একটা ফন্টের কোশ্চেন বিষয়টা। ছিল, হ্যাঁ, বলেন। গার্ডিয়ানের কালার তিনটাই? গ্রেডিয়েন্টের কালার, জি জি। গ্রেডিয়েন্টের কালার তো হিউজ কালার ভাই, 16 আমার মিলিয়ন এখানে কালার। তিনটা শো করতেছে কেন জানি। তিনটা কেন শো করবে? মানে ও সরি সরি, ওখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। যারা 19 পর্যন্ত ভার্সন ইউজ করতেছেন তাদের আছে লিনিয়ার এবং আমার রেডিয়াল, দুইটা ফ্রি আছে। ফর্ম গ্রেডিয়েন্ট। হ্যাঁ, 19 পর্যন্ত যাদের আছে মানে ভার্সন, জি। 2020 থেকে শুরু হয়েছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, ওটা দেওয়া হয়েছে। 2020 এর আগের ভার্সন পর্যন্ত দুইটাই দেওয়া আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যান্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ। ওখানে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট নাই, আর ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট ওখানে দেওয়া যায় কাস্টম ভাবে, মেশ টুল ইউজ করে ওটা ইউজ করতে হয়, ও অথবা আচ্ছা। মেশ টুল ইউজ না করেও ইউজ করা যায়, লিনিয়ার গ্রেডিয়েন্ট করেও ওটা ইউজ করা যায়, কিন্তু একটু কষ্ট হয়। তো মেশ টুল ইউজ করলে ওটা খুব ইজি ভাবে ইউজ করা যায়। আর এখন যেটা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট দেওয়া আছে 2020 ভার্সন থেকে চালু করছে, তো ওখানে ওটা খুব
স্মুথলি ইউজ করা যায়, মেশ টুল ইউজ করতে না করলেও হয়, ডিরেক্টলি আপনি ইভেন্টের ইচ্ছা লোগোটা মতো। তৈরি করতে গিয়ে আমি দেখি যে ওখানে ওই হ্যাঁ, শুধুমাত্র মাল্টিপল 3টা গ্রেডিয়েন্ট, হ্যাঁ 3টা কালার না, ওটা 3টা অপশন। ও আচ্ছা কালার ইচ্ছা মতো দিতে পারবেন। গ্রেডিয়েন্ট কালার যদি ইউজ করতে চান, সে এখানে আমি এখানে স্টক কালারটা অফ করি, যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, এখানে গ্রেডিয়েন্ট অপশনে যাবেন সুন্দর করে, বা প্যানেল থেকে, উইন্ডো থেকে প্যানেলে গ্রেডিয়েন্টটা নিয়ে আসবেন, নিয়ে আসলাম। এখানে ক্লিক করলে, এই স্লাইডারে ক্লিক করলে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পাশে ক্লিক করলে এখানে কিছু কালার দেয়া আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো অ্যান্ড, আপনি কি এই 3টার কথা বলতেছেন? জি 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 তো এই 3টা হচ্ছে কাস্টম ভাবে দেয়া আছে। এখানে দেখেন এতগুলো কালার দেয়া আছে, আপনি এগুলো কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আপনি যদি ডাবল ক্লিক করেন যে কোনো পয়েন্টের উপরে, তখন প্রত্যেকটা কালার শো করবে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করেন। ও আচ্ছা আচ্ছা জাস্ট ডাবল ক্লিক বুঝতে পারছি করবেন, ম্যাম। কালার চেঞ্জ করবেন। বুঝতে পারছেন? জি এই যেগুলোকে নড়ানড়িও করতে পারবেন, আপনার এখানে আছে বলে যে ওখানেই রাখতে হবে ওকে এমনটা না, আপনার যেখানে খুশি সেখানে রাখেন। ঠিক আছে, এখানে রেড আছে, এখানে ইয়েলো আছে, ইয়েলোটা একটু বড় করে দিই, ইয়েলোটা একটু বাড়াই দিলাম। উপরের গুলা দিয়ে কম বেশি করতে পারবেন, নিচেটা দিয়েও কম বেশি করতে পারবেন, একটু স্লাইডারটা সরাই দিবে। ঠিক আছে, এই নীল কালারটা দিলাম, এখানে রেড আছে, রেডটা একটু আগে দিই, গ্রিনটা পরে দিলাম, কিংবা অরেঞ্জটা সবার শেষে দিলাম। আমরা একটু ইয়েলোটা আগে নিয়ে আসি, অরেঞ্জটা কি করবো সবার শেষে দিব। এখানে স্লাইডার থেকে ওইখানে থেকেও চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। উপরে ডায়মন্ড গুলো দেখতে পাচ্ছেন, ডায়মন্ড শেপ গুলো, এগুলো দিয়েও ছোট বড় করা যায়। ঠিক আছে, এই যে দেখেন আমার গ্রেডিয়েন্ট ছিল, গ্রেডিয়েন্ট এখন চেঞ্জ হয়ে গেছে। আরো ডিফল্ট অনেক গ্রেডিয়েন্ট আছেই, ইলাস্ট্রেটরের মধ্যে অনেক গ্রেডিয়েন্ট কালার আছে যেগুলো ডিফল্ট ভাবে দেওয়া যায়। একটু আস্তে আস্তে ক্লাসগুলো যাক, তখন দেখাই আপনাদেরকে, না দেখাই কি করি। এই যেটা সিলেক্ট করলাম, আপনাদের সচেসে যাবেন, এই যেটা সচেস অপশন, অথবা উইন্ডো থেকে যাদের নাই, ওপেনে ওপেন করা নাই, তারা নিয়ে আসবেন এখান থেকে খুঁজে। এই যে সচেস, এখান থেকে জাস্ট দেখবেন, যদি ক্লিক করা থাকে, টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে ওপেন আছে, না থাকলে নাই। ঠিক আছে, তো ওপেন না থাকলে এখান থেকে ক্লিক করলেই চলে আসবে, এখানে সচেস এইরকম অপশন চলে আসবে। তো এইখান থেকে এটা সিলেক্টেড থাক, অনেক কালার আছে এখানে, আপনারা কয়েকটা দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট এর নিচে দেখতে পাচ্ছেন একটা দেওয়া আছে সচেস লাইব্রেরি মেনু। ঠিক আছে, একটা লাইব্রেরির মতো বই সাজানো আছে, 3টা সোজা একটা বাঁকানো, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এর যতগুলো কালার দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটাই হচ্ছে সচেস কালার, এখানে গ্রেডিয়েন্ট কালারও আছে। আমি যদি শুধুমাত্র ওয়েব কালারে যাই, দেখেন এখানে কতগুলো কালার আছে, কালার দেখতেছেন? আমি যদি গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টের মধ্যে আবার এতগুলো গ্রেডিয়েন্ট আছে। আমি যদি মনে করেন যে না আমি ওয়াটার গ্রেডিয়েন্ট করব, তাহলে এগুলো হচ্ছে পানির মতো হবে, এখানে কালার গুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই গ্রেডিয়েন্ট স্লাইডার দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা একটা করে দেখাই, যে এদিকটা হচ্ছে লাইট, এদিকটা হচ্ছে ডিপ বা ডার্ক। এই যে এদিকে হোয়াইট আছে, অর্ধেক পর চলে আসছে অন্য কালার। ঠিক আছে, অথবা এখান থেকে নিয়ে আসলাম গ্রেডিয়েন্ট, এখান থেকে আমি ওয়াটার নিছিলাম, ওয়াটার নিলাম না, আমি এবার ইয়া নিলাম, সে এখান থেকে মেটাল ইউজ করলাম বা স্কাই ইউজ করলাম। স্কাই অনেকটা ওই রকমই, যে স্কাই, স্কাই কালার গুলো যেমন হয়। যে এক পাশটা হচ্ছে লাইট, এক পাশটা হচ্ছে ডার্ক। এখান থেকে আপনারা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো কালার নিতে পারবেন এখানে, বহুত, মানে যতগুলো আছে শেষ করতে পারবেন না তো কালার ইউজ করে। অন্য কালার গুলো ইউজ করি, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। প্রথমের যে অপশনটা সেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করতাম তাহলে মাঝ থেকে ছড়ায় যেত, মানে মাঝে কালার তৈরি হয়েছে, ওখান থেকে বাইরের দিকে ছড়ায় যাবে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আর একটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। যখন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তখন এখানে দেখবেন যে পয়েন্ট চলে আসছে এবং
কার্সরের সাথে যখন এই অবজেক্টের মধ্যে থাকবেন তখন কার্সরের সাথে একটা প্লাস আইকন আছে, এখানে জাস্ট ক্লিক করলে ওখানে একটা অপশন মানে ক্রিয়েট হবে, এখানে হোয়াইট কালার চলে আসছে, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইয়ে চলতেছে, মানে কম্বিনেশন দেওয়া ছিল তার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসতেছে, আমি চাইলে এখানে কাস্টমাইজ করে যে কোনো কালার ইউজ করতে পারবো। আর এটা খুবই স্মুথ, খুবই স্মুথ এটা। যে এখানে আমি একটু রেড কালার ইউজ করলাম, এখানে একটু ডার্ক, তারপর এখানে একটু ইউজ করি পার্পল কালার। এটা তো মনে হয় 19-এ অ্যাভেলেবল নাই। 19-এ অ্যাভেলেবল নাই এটা, জি 2020 থেকে। এই যে, এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, আপনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন, যে কোনো পাশে নিয়ে আসতে পারবেন, যে কোনো রিপ্লেস করতে পারবেন, আরো অ্যাডও করতে পারবেন। সো এখানে 3টা গ্রেডিয়েন্ট, আপনি যদি রেডিয়ালে যান রেডিয়ালে দেখতে পাবেন, এই যে দেখেন এখন 3টা কালার আছে, সরাই গেছে মাঝ থেকে। আমি যদি এখানে কালারটা চেঞ্জ করে দিই, ভাই একটু মাইক্রোফোনটা অফ করিয়েন। আপনাদেরকে বারবার করে বলতেছি আপনারা পিসি সাউন্ড অফ করে রাখবেন, মানে স্পিকার অফ করে রাখবেন কাইন্ডলি। পিসিতে মাইক্রোফোন প্লাস স্পিকার দুইটাই অফ করে রাখবেন, যারা ফোন এবং পিসি দুইটা থেকে আছেন, কারণ ফোন থেকে তো কথা শুনতেছেন বা কথা বলতেছেন, ঠিক আছে না? আর কাজ করতেছেন বা কাজ দেখাচ্ছেন সেটা হচ্ছে আপনি পিসি থেকে, তো পিসি থেকে যদি কথা মানে ফোন থেকে কথাই বলেন শুধুমাত্র, তো ফোনের স্পিকার মাইক্রোফোন অন রাখেন, আর পিসির স্পিকার মাইক্রোফোন দুইটাই অফ করে রাখেন। তো এখান থেকে জাস্ট 3টা কালার আছে, 3টা কালারের মধ্যে আমি যদি মনে করি যে না একটা কালার দরকার নেই আমার, তাহলে একটা কালারকে আমি ডিলিট করে দিই। সিলেক্ট করার পর ডিলিট করে দিবেন, ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এখন যেখান থেকে আপনি ক্লিক করে টান দিবেন সেখান থেকে, যেখান থেকে আমি ক্লিক করলাম কালারটা ম্যাচিং হয় নাই, এর জন্য এমন দেখাচ্ছে। আমি একটু রেড কালারটা চেঞ্জ করে যে কোনো কালার করে দিই, ইয়েলো করে দিলাম বা গোল্ডেন করে দিলাম, এখন দেখতে একটু আগের চেয়ে ভালো লাগতেছে। সো এইভাবে করে আমি গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন। আর লিনিয়ার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে তো লিনিয়ারলি যাবে, এই যে স্লাইডার একটা থেকে আরেকটা গেছে, আপনি স্লাইডারটা যে পাশ থেকে নিয়ে যান সেই পাশ থেকেই দিতে পারবেন। অথবা এখানে অ্যাঙ্গেল আছে, জাস্ট অ্যাঙ্গেলটা বসায় দিবেন এখানে, এটা করলেও পারবেন। স্লাইডারও ইউজ করতে পারবেন। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি গতকালকে কাজ করতে গিয়ে শিফট পি চাপ পড়ে গেছিল, তো পরে আমাকে পুরো পেজটাই আউট করে নতুন করে নিতেছে, আমি ওটা শিফট চেঞ্জ ই, করতে পারি? শিফট পি। ওটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল চলে আসছিল। এই জি জি প্রবলেমটা জি। সবার হয়, আমি দেখাই দিচ্ছি, আমি মনে হয় দেখাইছিলাম মেবি, এখন মনে ছিল না প্রথম দেখাইনি। দিনেই দেখাচ্ছেন। জি দাদা দেখাইছিলেন। দেখাইছিলাম, আমি বলছিলাম যে এখানে যদি এটা ক্লিক করে যায় এই পেজ থেকে এটা ডিলিট করা খুব মুশকিল বিষয়, জি ঠিক আছে? আমি বলেও দিছিলাম আপনাদেরকে, কিন্তু এইখানে ছোট্ট একটা ক্রস আছে, হ্যাঁ, ক্রসটা থেকে যদি একটা ক্লিক করেন তাহলেই চলে যায়, কিন্তু যাবে না অনেক সময়, অনেক সময় হ্যাঁ, মনে আমি হয় যে ট্রাই যায় না। করছিলাম, কয়েকবার ক্লিক করছিলাম কিন্তু আপনি যায়নি। ক্লিক করছেন কিন্তু আপনার ওখান থেকে যায়নি পার্সপেক্টিভ গ্রিড, ঠিক আছে? আমি ক্লিক করলাম, আসলো। এখান থেকে ভিউয়ে যাবেন, একটু খেয়াল করেন সবাই, যে পার্সপেক্টিভ গ্রিড আছে এখানে, হ্যাঁ, এখান থেকে যদি লক থাকে এখন আর যাবে না এটা। ও যাচ্ছে তো, জাস্ট ক্লিক করলে যাচ্ছে, এখানে পার্সপেক্টিভ গ্রিডে যায়, ভিউ পার্সপেক্টিভ গ্রিড, লক আছে তা যাচ্ছে। যাই হোক, আমি আনলক করি। আপনাদের যাদের যাবে না এখান থেকে, যাদের এই প্রবলেমটা হবে, এখান থেকে ডিলিট করতে পারতেছেন না কিংবা যাচ্ছেন না, তারা এখান থেকে হাইড গ্রিড করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে হাইড গ্রিড করে দিবেন ঠিক আছে? হাইড করলে এটা এখান থেকে চলে যাবে।
আপনি এখন এজ ইউজুয়াল পেজের মধ্যে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? হ্যালো? জি দাদা বুঝছি, জি দাদা। আর ভুল হবে না, মানে ভিউয়ে গিয়ে পার্সপেক্টিভ গ্রিড এখান থেকে কি করতে হবে, হাইড করতে হবে। হাইড করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। পার্সপেক্টিভ গ্রিড দিয়ে ডিজাইন দেখাবো আপনাদেরকে, মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় পার্সপেক্টিভ গ্রিড দিয়ে। অনেকগুলো অবশ্য দেখানো হলো আপনাদেরকে, জাস্ট অবজেক্ট কাটাকুটি শেখেন প্রথমে। আপনাদেরকে আজকে হোমওয়ার্ক হচ্ছে, আমি সবাইকে হোমওয়ার্ক দিই আজকে। কতজন আছেন? অনেকজন আছেন অবশ্য, কয়েকজন আবার লিভ করে চলে গেছেন, মহাব্যস্ত বা অনেকের ক্লাস আছে চলে গেছেন। আপনাদের হোমওয়ার্কটা